কিভাবে শুরু হলো বিবেকানন্দের জীবন, দেশের সেবা করব তার কি প্রসিডিয়ার, তার কি প্রক্রিয়া, তার কি যোগ্যতা, এই ভাবতে ভাবতে আমি নিজেকে জানবো, আমি নির্বিকল্প সমাধিতে ডুব দেব, আমি সাধনা করব, এই ভাবতে ভাবতে। কেন? কারণ তোমার মধ্যেই রয়েছে তোমার দেশ, সেটাকে তুমি জানো। শুধু তোমার দেশ নেই, পুরো গোটা ব্রহ্মাণ্ড তোমার মধ্যে রয়েছে, সেটা তুমি জানো। এটাই তো মুশকিল হয়, আমি নিজেকে জানবো না, সেই পরিশ্রমটা করব না, অন্তর্মুখী হব না। এদিকে আমার একটা দেশ দেশ সেবকের সার্টিফিকেট দরকার। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বহু বেসরকারি প্রতিষ্ঠান, যেগুলোকে বলা হয় এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সরকার বাধ্য হচ্ছে তাদের লাইসেন্স বন্ধ করতে। কেন? তারা কিন্তু খুব দেশ সেবা করছে, তারা দিকে দিকে জঙ্গলে জঙ্গলে গরিবদের মধ্যে প্রচুর সচেতনতা তৈরি করছে। সচেতনতাটা কি? যে তারা অত্যাচারিত। কাদের দ্বারা? শাসক শ্রেণীর দ্বারা তারা অত্যাচারিত। তোমরা দলিত, তোমরা অত্যাচারিত। কাদের দ্বারা? উচ্চবর্ণ হিন্দুদের দ্বারা তোমরা অত্যাচারিত। তোমাদের জন্য আমরা এত এত কিছু করছি, তোমরা শিক্ষায় দীক্ষায় বড় হয়ে তোমরা কি করবে? আলাদা রাষ্ট্র গঠন করবে। এই বেরিয়ে যাও এই অত্যাচারী ভারতবর্ষ থেকে। এই দেশ সেবা হচ্ছে। এবং কেন এটা সমস্যা? কারণ তারা কোনোদিন নিজেকে খোঁজেনি, তারা কোনোদিন ভারত এবং ভারতীয় সংস্কারের সাথে নিজের যে নারীর যোগ, সেই যোগটা কোনোদিন তারা টের পায়নি। তাদের ব্রেন ওয়াশ করেছে কিছু কলেজের প্রফেসর, করে অজান্তেই, তারা ইচ্ছে করে বদমাইশি করছে তা নয়, তারা মনে করছে আমরা একটা বিরাট মহান কাজ করছি, 90% তাই মনে করছে। করে অ্যাকচুয়ালি তারা দেশটাকে টুকরো টুকরো করে দেবার, ভেঙে ফেলার কাজটা করছে। তুমি ভেবে দেখো, সেই রকম দেশ সেবার দিকে যেন তুমি এগিয়ে না যাও, যদি তুমি নিজেকে না জেনে, নিজের সেন্টারটাকে না ধরে তুমি যদি ঝাঁপিয়ে পড়তে চাও, তাহলে তোমার এক্স্যাক্টলি এই হাল হবে। নমস্কার, আপনাদের সামনে আমি অভিজিৎ। ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির সকল দর্শক, শ্রোতা, জিজ্ঞাসুদের আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। প্রাচীন সনাতন ধারা ও বর্তমান প্রযুক্তির সংমিশ্রণে নতুন আঙ্গিকে আয়োজিত জিজ্ঞাসাভিত্তিক এই লাইভ আলোচনা, যেখান থেকে আমরা এক সঠিক পথের দিশা খুঁজে পাই। এক এমনই লাইভ আলোচনা যেখানে জ্বর নয়, জীবনকে গুরুত্ব দেওয়া হয়, যেখানে মানা নয়, জানাকে প্রাধান্য দেওয়া হয়, যেখানে বাহ্যিক ঐশ্বর্য অপেক্ষা আন্তরিক মাধুর্যকে অগ্রাধিকার দেওয়া হয়, যেখানে বাদ বিবাদ মতামত এর ঊর্ধ্বে চলে সত্যের অন্বেষণ। মহারাজের প্রত্যেকটি আলোচনা, প্রত্যেকটি সৎসঙ্গ আমাদের ভেতরের অন্তর্নিহিত আত্মশক্তি জাগরণের মূল মন্ত্র হয়ে ওঠে। তাই প্রত্যেকটি সৎসঙ্গই আমাদের জীবনে প্রকৃত শিক্ষা। আর এই শিক্ষাকে যখন আমাদের জীবনে যাপনে আনবো, আমাদের চলার পথের পাথেয় করব, তখনই আমাদের মধ্যে এক মহৎ দর্শন গড়ে উঠবে, তৈরি হবে আদর্শ। আর উন্নত আদর্শ থেকেই আসবে উন্নত সংস্কার, উন্নত সংস্কার থেকেই আসবে উন্মুক্ত সমাজ, উন্মুক্ত সংস্কৃতি। আর এখানেই এই আলোচনার সার্থকতা। আর বেশি বিলম্ব না করে এবার মূল অনুষ্ঠানে ফিরে যাব। আমি ডেকে নেব আমাদের শ্রদ্ধেয় উমেশ দাকে। অভিজিৎ, তোমাকে ধন্যবাদ জানাই। নমস্কার, সকলে আমার প্রণাম নেবেন। অভিজিৎ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আজকের অনুষ্ঠান নিয়ে বলেছে। আমরা পরম শ্রদ্ধেয় জয়দীপ মহারাজের লাইভ সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনারা প্রতি সপ্তাহে উপস্থিত হন, আমাদের ভাবের বিনিময় হয়, আমাদের একটা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আপনারা সাক্ষী থাকছেন। আমরা মহারাজকে কিছুক্ষণের মধ্যেই ডেকে নেব। তার আগে ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের শিরোনাম মাতৃমূর্তির মাটি। মাতৃমূর্তির মাটি অনুষ্ঠানে আর আমরা বিলম্ব না করে, কথা না বাড়িয়ে মহারাজকে আহ্বান জানাবো।
নমস্কার। প্রণাম ধন্যবাদ মহারাজ। অভিজিৎ। ধন্যবাদ অভিজিৎ, তুমি পলতাগড় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছ। আর উমেশ, তুমি আগাগোড়াই অনুষ্ঠানে আছো। সকল দর্শক ও শ্রোতাদের নমস্কার জানাই। মহারাজ, প্রথমেই অনুষ্ঠানে আমাদের যে জিজ্ঞাসা, সেইটা আপনি জানেন যে অনেক দিন ধরে মানুষ জিজ্ঞাসা পাঠায়, সেই জিজ্ঞাসাগুলো জমে থাকে। তো এই জিজ্ঞাসা আমাদের অনেক দিন ধরে পরিমল ব্যানার্জি করে রেখেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন কনফুসিয়াসের শিক্ষা সম্বন্ধে একটু জানতে পারলে ভালো হয়। প্রণাম মহারাজ, উনার অনেক পুরনো জিজ্ঞাসা আজকে স্থান পেয়েছে এবং ধারাবাহিকভাবেই সবার জিজ্ঞাসা মহারাজ রাখেন, নেওয়া হয়। কেউ আর কি হতাশ হবেন না, সবাইকে বলবো যুক্ত থাকুন, জিজ্ঞাসা রাখুন। আজকে প্রথম জিজ্ঞাসা রেখেছেন পরিমল ব্যানার্জি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ উমেশ। হ্যাঁ, ধন্যবাদ পরিমল ব্যানার্জি। আপনার জিজ্ঞাসা কনফিউশাসকে নিয়ে। এবার কনফিউশাসের জন্ম আজ থেকে প্রায় 2500 বছর আগে। ধরে নেওয়া যায় যে তিনি এবং গৌতম বুদ্ধ প্রায় সমসাময়িক, যদিও দুজনের মধ্যে কোনো যোগ অবশ্যই তখন হয়নি। কনফিউশাস জন্মেছিলেন লু প্রদেশে, যেটা এখনকার নাম শ্যাংডং। তার বাবা ছিলেন মিলিটারি অফিসার এবং তার মা অল্প বয়সে দেহত্যাগ করে। কনফিউশাস প্রচুর পড়াশোনা করেছিলেন এবং নানা রকমের দক্ষতায় উত্তীর্ণ হয়ে তিনি শেষ পর্যন্ত হয়েছিলেন শিক্ষক, দার্শনিক, রাজনীতিবিদ। এবং যে পরিচয়ের জন্য তিনি চীন দেশে যথেষ্ট প্রসিদ্ধি লাভ করেছিলেন সেটা হচ্ছে এই তার দর্শন। তো তার যে দর্শন সেটা খুব একটা জটিল কিছু নয়, মৌলিক এক দর্শন। তিনি জোর দিয়েছিলেন নীতিবাদের ওপরে, অর্থাৎ মানুষের নৈতিক চরিত্র গঠন করাটাই সবচেয়ে বড় কর্তব্য। ব্যক্তিগত নৈতিকতা, সততা, চরিত্র, বিবেক এবং তার সাথে সমাজগত নৈতিকতা। বিশেষ করে উনি জোর দিয়েছিলেন রাজনীতিবিদ হিসেবে যে যারা শাসক শ্রেণী রয়েছে, যারা দেশ পরিচালন করে, সেই সময় রাজতন্ত্র চলছে মোটামুটি পৃথিবীর সর্বত্র, চীন দেশে তো বটেই, হ্যান ডাইনেস্টি। সেই রাজা এবং আমত্ত এবং মন্ত্রীদের মধ্যে যেন একটা চারিত্রিক শুদ্ধতা থাকে, যেন তাদের মধ্যে একটা নীতিবোধ থাকে। তবে তাদের মধ্যে থাকলে তখন জনসাধারণের মধ্যেও সেটা থাকবে। তারা যদি অনৈতিক হন, তারা যদি দুর্নীতিপরায়ণ হন, তখন তাদের সাথে সাথে তারা যাদের পরিচালনা করছেন সেই সকল সাধারণ মানুষও দুর্নীতিগ্রস্ত ও অনৈতিক হবে। এবং তার শিক্ষার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ স্বর্ণালী শিক্ষা বলা হয় যে অপরের সাথে এমন ব্যবহার করো না যে ব্যবহার তুমি তাদের কাছ থেকে আশা করো না। আরেকটা ব্যাপারে তিনি জোর দিতেন, সেটা হচ্ছে আচারিকতা, আনুষ্ঠানিকতা। উনি এগুলো পছন্দ করতেন। সাধারণত আমরা আচার, অনুষ্ঠান, সংস্কার এগুলোকে আমরা কিছুটা অবৈজ্ঞানিক এবং কুসংস্কার ইত্যাদি বলি, কিন্তু উনি মনে করতেন যে প্রত্যহ কিছু কিছু নিয়ম পালন করা উচিত। সে পারিবারিক হোক, সামাজিক হোক, লোকাচার হোক কিংবা ধর্মীয় হোক। অনেকে মিলে যদি নানা রকম আচার পালন করে তাহলে এক ধরনের সোশ্যাল অর্ডার থাকে। ওই আচার পালন করতে করতে যেহেতু তার অনেকটা মন যুক্ত থাকে, অনেকটা সে অ্যাক্টিভ থাকে, তাই সে কিছুটা মানে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার সুযোগ পায় না, অর্থাৎ পথচ্যুত হয়ে যাওয়ার, তার নিজের আদর্শ থেকে সরে যাওয়ার সে তেমন সুযোগ পায় না। সুতরাং তিনি এই আনুষ্ঠানিকতা, রিচুয়ালস এইগুলোর উপর জোর দিতেন, কারণ এটাতে অনেকটা সময় মানুষের যায়
এইগুলো ব্রত নিয়ম এগুলো মানতে, এবং তাতে করে তার মধ্যে একটা শৃঙ্খলা বোধ তৈরি হয়, তার মধ্যে একটা সংযম তৈরি হয়। একটু সময় পেলেই কাজের ফাঁকে যা ইচ্ছে তাই করব এই মানসিকতা থেকে সে একটু নিজেকে সামলে রাখে, সাবধানে রাখে। সবটাই তার তার দর্শনের ভিত্তি ছিল সামাজিক শৃঙ্খলা। তার দর্শনের ভিত্তি ছিল একটা, যদি সমাজে সবার মধ্যে একটা মোটামুটি একটা সাম্যতা থাকে, তাহলে সেই সমাজ আরো দ্রুত এগিয়ে যেতে পারবে জ্ঞানের দিকে, উন্নতির দিকে। এইটা ছিল কনফিউশিয়াসের মেইন শিক্ষা। উনি মোটামুটি 80 বছর বেঁচে ছিলেন। তার জীবদ্দশাতেই তার একটা বেশ প্রভাব তৈরি হয়েছিল, এবং সেই সময় তাকে বেশ রাজন্যবর্গ তাকে বেশ গ্রহণও করেছিল, তার অনেক বিরোধীও ছিল, এবং এই তার এই ভাব অনেক দিন ধরেই চীন দেশে প্রচুর প্রভাব। তারপরে আবার আস্তে আস্তে বৌদ্ধ প্রভাব আসতে আরম্ভ করে। তাতে করে কনফিউশিয়াসের যে ভাবধারা সেটা যে সম্পূর্ণ মিটে যায় চীনের মাটি থেকে তা নয়। ইনফ্যাক্ট এখনো চীন দেশে কনফিউশিয়াসকে নিয়ে যথেষ্ট চর্চা হয়। ওদের স্কুলে কলেজে ওদের আলোচনায় চর্চায় কনফিউশিয়াস এখনো বেশ একজন আলোচ্য এবং চর্চিত ব্যক্তিত্ব, বিশেষ করে তার দর্শন এবং তার দৃষ্টিভঙ্গির জন্য। আরেকটা কথা বলবো এই প্রসঙ্গে, যে এই কনফিউশিয়াসের জীবন দর্শন শুনলে আমাদের ভারতীয়দের হয়তো মনে হতে পারে তেমন তো কিছু নয়, এর চেয়ে তো অনেক গভীর দর্শন আমরা আমাদের বেদ, উপনিষদ, ভগবদ গীতা বা সমস্ত মহাপুরুষদের কাছ থেকে পেয়েছি। কিন্তু কনফিউশিয়াসের ভূমিকা বুঝতে গেলে আমাদের একটু প্রেক্ষিতটা দেখতে হবে। চীন দেশ একদম প্রাচীনকাল থেকেই, মানে অন্তত 3500-4000 বছর থেকেই তন্ত্রের খুব প্রভাব। আর তন্ত্রের একদম যেগুলো সাধারণ যে তন্ত্র যে অভ্যাস, সেখানে খুব একটা দর্শন নেই, সেখানে খুব একটা জ্ঞান চর্চার ব্যাপার নেই। তাহলে সাধারণ চৈনিক সমাজে তন্ত্র বলতে ঝাড় ফুঁক, মারণ, উচাটন, স্তম্ভন, আকর্ষণ, বিকর্ষণ ইত্যাদি ইত্যাদি, মানে ভূত প্রেত তাড়ানো, নানা রকমের কঠিন কোনো ব্যাধি নিরাময় করা। তো তন্ত্রটা মূলত এই জায়গাতেই আটকে থেকেছে এবং ব্যক্তি কেন্দ্রিক। তন্ত্রের খুব প্রচার আছে, কিন্তু একটা তন্ত্রের যেহেতু তেমন দর্শন নেই, তাই তান্ত্রিক কোনো ফিলোসফি দিয়ে একটা সমাজকে ঐক্যবদ্ধ করা, তান্ত্রিক কোনো ফিলোসফি দিয়ে একটা রাষ্ট্রকে গঠন করা, সেটা কখনো সম্ভব হয়নি। যেটা বৈদিক জ্ঞান দিয়ে যেটা করার চেষ্টা করা হয়েছে এবং আবার নতুন করে করা হচ্ছে, একটা বৈদিক সমাজ, একটা বৈদিক শিক্ষা ব্যবস্থা, একটা বৈদিক সংস্কৃতি, একটা বৈদিক রাজনীতি, এই যে করা যায়, কেন বেদের একটা নিশ্চিত করে একটা গভীর দর্শন রয়েছে, একটা ইউনিভার্সাল একটা ফিলোসফি রয়েছে। ঠিক সেটা তন্ত্রের মধ্যে কোনোদিনই নেই। তন্ত্র কিছু অভ্যাস, তন্ত্র কিছু বিপদে আপদে রক্ষা পাওয়ার কিছু উপায়, তন্ত্র কিছু শক্তি প্রয়োগ করে অপরের ক্ষতি করতে পারা বা কোনো ক্ষতি থেকে বাঁচতে পারা কিছু উপায়। এতে করে সমাজের মধ্যে শৃঙ্খলার থেকে বিশৃঙ্খলা বেশি তৈরি হয়। সবাই বিরুদ্ধে নানা রকম কাজ করতে পারে, মানুষের মধ্যে স্বার্থপরতা আছে, মানুষের মধ্যে চালাকি আছে। এই প্রেক্ষিতে দেখতে হবে যে কনফিউশিয়াস একটা দর্শন এমন একটা নিয়ে এলেন, যে দর্শনে তিনি বারবার মূল্যবোধ, নৈতিকতা এবং গোটা সমাজের ওপরে শাসক শ্রেণীর যে প্রভাব, সেই শাসক শ্রেণীর মধ্যে যেন সেই নৈতিকতা ও মূল্যবোধ থাকে, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়, শৃঙ্খলা, এর উপরে জোর দিচ্ছে। যেটা বেষ্টিকে নিয়ে, যতটা না ব্যক্তিকে নিয়ে, তার চেয়ে বেশি বেষ্টিকে নিয়ে। তাই তিনি সাধারণ মানুষের নৈতিকতার থেকে বেশি শাসক শ্রেণী, রাজন্যবর্গ, যারা ক্ষমতায় আছেন, তাদের নৈতিকতার উপর জোর দিচ্ছেন। কারণ তারা যদি দৃষ্টান্ত স্থাপন করেন, তবে সেই সমাজের একদম তৃণমূল স্তরের মানুষও তখন সেই দৃষ্টান্ত অনুসরণ করবে। এই প্রেক্ষিতটা বোঝা আমাদের খুব দরকার। 2 নম্বর কথা আরেকটা এই প্রসঙ্গে বলে রাখি, যে আপাত দৃষ্টিতে এটাও ঠিক যে কনফিউশিয়াসের দর্শন হয়তো নাস্তিক দর্শন মনে হতে পারে, কারণ তার মধ্যে সেরকম ভাবে এই যে নৈতিকতার পাঠ উনি দিচ্ছেন,
এই যে চরিত্রের পাঠ উনি দিচ্ছেন, এখানে কোনো সাধনার জায়গা তিনি তেমন উল্লেখ করেননি। অর্থাৎ বিশেষ কিছু অভ্যেস করতে হবে, অন্তর্মুখী হতে হবে, নিজের মধ্যে নিজেকে ডুবতে হবে, কিছু অভ্যেস করতে হবে, যাতে করে তার মধ্যে আস্তে 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 একটা সত্য, ন্যায়, শান্তি প্রতিষ্ঠিত হয়। এই রকম ধরনের তিনি কোনো ইঙ্গিত দেননি। সেই অর্থে বলা যেতে পারে, সেই অর্থে এটা এক ধরনের নাস্তিক দর্শন। এবং পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের যে ভার্সন চীন দেশে পৌঁছিয়েছে, সেখানেও একটা নাস্তিকতার ছাপ অবশ্যই আমরা দেখতে পাই। এটা খুব গুরুত্বপূর্ণ বোঝার, আজকের চীনকে বোঝার। আজকের মানে চীন দেশের মানুষ, তাদেরও তো কাব্য রয়েছে, তাদেরও সংস্কৃতি রয়েছে, তাদের বিজ্ঞান রয়েছে, প্রযুক্তি রয়েছে, তাদের এক ধরনের মানসিকতা রয়েছে, তাদের এক ধরনের চরিত্র রয়েছে, যেটা অন্য রকম, ঠিক পাশ্চাত্যের সাথেও মিলবে না, আবার ঠিক ভারতের সাথেও মিলবে না। তো সেই চীনের এই মানসিক যে আবহ, এইটাকে বোঝার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা, কনফিউশিয়াস যার প্রভাব এখনো রয়েছে, বুদ্ধের প্রভাব এখনো রয়েছে, কমিউনিজম, মাও সেতুং প্রভাব এখনো রয়েছে, সবটার মধ্যেই একটা নাস্তিকতার চর্চাটা বেশি। ওদের যে তন্ত্রের যে প্রভাব, তিব্বত থেকে বেশি তন্ত্র ছড়িয়ে গিয়েছিল গোটা চীন দেশে, সেখানে অবশ্য দেবদেবী আছে, কিন্তু আবার আমি জোর দিচ্ছি একটা কথার উপরে, সেগুলো সবই ব্যক্তিগত, সেগুলো সবই ইন্ডিভিজুয়াল, সেটা সামাজিক দর্শনের উপরে ভিত্তি করে নয়। আরেকটা 3 নম্বর কথা বলে নি, এখানে প্রসঙ্গটা যখন এসেই গেল, বুদ্ধের কথা যখন এসে গেল, যে বারবার বলা দরকার বলে এটা আমি বলছি, যে বৌদ্ধ ধর্ম কোনো আলাদা ধর্ম নয়। ভারতবর্ষে যে ধর্মের যে যাত্রা, ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞানের যে এক সভ্যতার যে নদী বয়ে চলেছে, সেখানে বৌদ্ধ ধর্ম কোনো সেপারেট, আইসোলেটেড কোনো ধর্ম নয়। 1, 2, বৌদ্ধ ধর্ম কোনো হিন্দু বিরোধী আন্দোলন নয়। কেন নয়? কারণ হিন্দু বলে কিছু ছিল না যখন বুদ্ধ জন্মেছিলেন। 3, বুদ্ধ বেদ বিরোধী ছিলেন, কথাটা সম্পূর্ণরূপে সত্য নয়। বেদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড তিনি বিরোধ করেছিলেন, বা সেই অন্য রকমের কর্মকাণ্ড তিনি নিয়ে এসেছিলেন। কেমন সেটা? সাধনার কর্মকাণ্ড, নিজেকে জানার কর্মকাণ্ড, নিজেকে বাসনা থেকে মুক্ত করার কর্মকাণ্ড। সেজন্য তিনি একজন সংস্কারক। ইনফ্যাক্ট রেকর্ডসে পাওয়া যায় যে তিনি উপনিষদ থেকে পাঠ করে করে, বিশেষ করে বৃহদারণ্যক উপনিষদ থেকে পাঠ করে করে তিনি তার শিষ্যদের, তার ভক্তদের, তার শ্রোতাদের তিনি ব্যাখ্যা করে বোঝাতেন। 4 নম্বর, তিনি এই যে বলা হয় তিনি ব্রাহ্মণ বিরোধী বা তিনি বেদ বিরোধী, একেবারেই নয়। তিনি ব্রাহ্মণ শব্দটার ব্যাখ্যা করেছেন, কে প্রকৃত ব্রাহ্মণ তিনি বারবার সেটা বলেছেন, নিজেকে ইঙ্গিত করে বলেছেন যে তিনিও একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে যিনি ব্রহ্মজ্ঞানী হওয়ার জন্য তার জীবন উৎসর্গ করছেন, তিনি ব্রহ্মকে জানার জন্য নিজের জীবনকে নিয়োজিত করছেন। অতএব বুদ্ধ যেমন আরো অনেক মহাপুরুষ আমাদের দেশে এসেছেন, প্রত্যেকেই সংস্কারক। কেউ নতুন কোনো ধর্ম বা ধর্মমত দিয়ে যাননি, কারণ সনাতন যে ধর্ম, সনাতন যে ভাবধারা, তার থেকে নতুন কিছু, তার থেকে অন্যরকম কিছু অন্তত ভারতবর্ষে দেওয়া যায় না, আর সে চেষ্টা করার কোনো দরকারও নেই। সেই ধারার মধ্যে যদি কোনো করাপশন এসে থাকে, যদি তার মধ্যে কিছু কলুষ এসে থাকে, তার মধ্যে এমন কিছু থেকে থাকে যার জন্য এক শ্রেণী আরেক শ্রেণীকে অত্যাচার করতে পারছে, বা তার সুযোগ নিয়ে এক শ্রেণী আরেক শ্রেণীর উপরে নানা রকমের বৈষম্যমূলক আচরণ করতে পারছে, তখন মহাপুরুষেরা সংস্কার করার চেষ্টা করেন। ভগবান বুদ্ধ তেমনই একজন সংস্কারক ভারতবর্ষের সনাতন ধারায়। তাই জন্য তাকে 10 অবতারের 9ম অবতার বলা হয়েছে পুরাণে। এবং সেটা ইতিহাসবিদরা অনুমান করেন বুদ্ধ জন্মানোর আগেই, অনেক আগে।
আরও একটা মানে প্রমাণ এখানে দেওয়াটা বাঞ্ছনীয়, যে যত পুরনো পুরনো বৌদ্ধ মন্দির রয়েছে, উপাসনালয় রয়েছে, বৌদ্ধ স্তূপ রয়েছে, মনাস্ট্রি রয়েছে, যেগুলো পুরনো, যেগুলো প্রাচীন, সেখানে গেলে ভালো করে দেখলে বোঝা যাবে যে ভারতীয় যে দেব দেবী, ইন্দ্র থেকে শুরু করে মা কালী থেকে শুরু করে শিব থেকে শুরু করে আরও যে অবতারদের ছবি সমস্ত কিছু অঙ্কিত রয়েছে সেই সমস্ত মনাস্ট্রির দেওয়ালে দেওয়ালে, যেগুলো এখন বৌদ্ধরা প্রাণপণ সেই ঘরগুলো, সেই জায়গাগুলো বন্ধ করার চেষ্টা করছে, ঢাকা দেওয়ার চেষ্টা করছে, যাতে করে আমরা যে আলাদা হিন্দুদের থেকে এটাকে প্রমাণ করা যায়। অতএব এই সমস্ত থেকে আরো অনেক অনেক কিছু বলার আছে এটা নিয়ে। একই কথা প্রযোজ্য যেটাকে আমরা বলি জৈন ধর্ম, মানে ভারতের মূল স্রোত সনাতন ধর্ম থেকে আলাদা একেবারেই নয়, মহাবীর জৈন আরেকজন সংস্কারক। শিখ ধর্ম মূল স্রোত থেকে আলাদা একেবারেই নয়, সেটা সংস্কারক নয়, সেটা আন্দোলন। সেই সময় অত্যাচারী মোগলদের বিরুদ্ধে হিন্দুদের একটা আন্দোলন, একটা একাংশ যারা শিখ হয়ে উঠলেন, একটা বলা যেতে পারে হিন্দু ধর্মের একটা মিলিটারি তৈরি হতে আরম্ভ করলো, একটা রেজিস্ট্যান্স তৈরি হতে আরম্ভ করলো। যাক, এই সমস্ত ইতিহাস মানুষ ভুলে গেছে, এবং ভুলে যাওয়ার সুবিধাটা নিয়ে, সুযোগটা নিয়ে নানা রকমের গল্প ইউনিভার্সিটির মানে বিভিন্ন থিসিস এবং গবেষণার মধ্যে দিয়ে তৈরি করে, বেশিরভাগগুলো বিদেশে ইউনিভার্সিটিতে থেকে সেটা এসে ভারতে ঢুকিয়ে এই এক ধরনের কাল্পনিক গল্পের ভাইরাস ঢোকানো হচ্ছে আমাদের মধ্যে। তার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমাদের সমাজটা আরো খণ্ড খণ্ড হয়ে যায়, যাতে করে ধীরে 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 আমরা একে অপরের শত্রু হয়ে উঠি। এটাকে বলা হয় আইডেন্টিটি পলিটিক্স। আলাদা আলাদা আইডেন্টিটি ব্যবহার করে মানুষের মধ্যে গোল বাঁধিয়ে দাও, এবং যত গোল বাঁধাতে পারবে তত তাদের কন্ট্রোল করা যাবে, তত তাদের ভাঙা যাবে, এবং তত তাদের নিয়ন্ত্রণ করা যাবে, কারণ তাদের মধ্যে কোনো ঐক্য থাকবে না। যাই হোক, কনফিউশাসের কথা বলতে গিয়ে একটু বাড়তি বলে দিলাম, কারণ আমার মনে হয় আমাদের প্রত্যেকের এই বিষয়ে সচেতন হবার সময় হয়েছে। হ্যাঁ, উমেশ। অসামান্য মহারাজ, আমরা সবাই শুনলাম কনফিউশিয়াসের ব্যাপারে, এবং তার দর্শন আমরা ছোটবেলা থেকে তার দর্শন নিয়ে ইতিহাসে একটু পড়ে এসেছি, কিন্তু আপনি যেভাবে তার প্রেক্ষিতটা ব্যাখ্যা করলেন এবং সেই দর্শনের মধ্যে কেন একটা নাস্তিকতা চলে এসেছে, বেদের প্রাসঙ্গিকতার সঙ্গে তাদের পার্থক্যটা কোথায়, এবং শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম যে ভারতের ধর্ম এবং কি ভুল ব্যাখ্যা করে বৌদ্ধ ধর্মকে একটা অন্য ধর্ম বলে প্রতিপন্ন করার চেষ্টা চলছে, সেই চালাকিটাও আমাদের ধরিয়ে দিলেন। আমাদের খুবই ভালো লাগলো। এর পরের যে জিজ্ঞাসাটা সেটা আমি চাইবো অভিজিৎ রাখুক। অভিজিৎ, তুমি কি অনলাইনে আছো তো? হ্যাঁ, আছি। খুব সুন্দর। অভিজিৎ, পরের যে জিজ্ঞাসাটা তুমি একটু রাখবে। হ্যাঁ হ্যাঁ, উমেশ দা। পরবর্তী জিজ্ঞাসা শ্রাবণী সিনহার। মহারাজ, সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণে আমাদের দেশে বহু অঞ্চলেই সন্তান সম্ভবা স্ত্রীদের বেশ কিছু নিষেধ নিয়ম পালনের কথা আলোচিত হয়। এই ব্যাপারটি সম্বন্ধে আপনার মতামত জানতে পারলে উপকৃত হতাম। হ্যাঁ, যারা হয়তো অভিজিতের জিজ্ঞাসাটি হয়তো ভালো করে শুনতে পাননি, কারণ কানেকশনের জন্য ওর শব্দ খুব একটা ভালো করে আসছে না। জিজ্ঞাসাটা করেছেন শ্রাবণী সিনহা। তিনি বলছেন যে অনেক নিয়ম পালন করা হয় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময়, বিশেষ করে অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে। তা এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? এই ধরনের যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা সদুত্তর দিতে পারা উচিত ছিল জ্যোতির্বিজ্ঞানীদের, দিতে পারা উচিত ছিল জ্যোতিষ বিজ্ঞানীদের, জড়বিজ্ঞানীদের। দুর্ভাগ্য, তারা দিতে পারেন না। এটা দিতে পারেন না, এবং শুধু তাই নয়, এই সম্বন্ধে যা কিছু বিধি বহু প্রাচীন কাল থেকে, শুধুমাত্র ভারতের সনাতন ধর্ম নয়, পৃথিবীর বহু কালচার প্রাচীন কাল থেকে এই গ্রহণের সময় কিছু বিধি পালন করে আসেন, কিছু নিয়ম নিষেধ আছে সেই সময়। কিন্তু সেইগুলোকে সম্পূর্ণ এগুলো ধরা যাক অন্তত ৬,০০০, ৭,০০০, ৫,০০০ বছরের পরম্পরা, যেগুলো ২০০ বছরের জ্যোতির্বিজ্ঞান এবং ২০০ বছরের জড়বিজ্ঞান সেগুলো কুসংস্কার বলে
সহজেই উড়িয়ে দেয়। কারণ এদের বক্তব্য হচ্ছে এখনো কোনো এভিডেন্স নেই। আর আমাদের ভারতবর্ষে যে সনাতন জ্ঞান সেটা এক্সপিরিয়েন্স বেসড, এভিডেন্স বেসড নয়। অন্তত এমন কিছু এভিডেন্স যেটা তোমাদের চোখের সামনে দেখাতে পারবো যে এই এই খারাপ ঘটনা ঘটে, সেরকম এভিডেন্স বেসড নয়, এক্সপিরিয়েন্স বেসড। সুতরাং এত হাজার হাজার বছরের এক্সপিরিয়েন্সকে 200 বছরের খেলো এভিডেন্স দিয়ে উড়িয়ে দেওয়ার আরেক ধরনের ডগম্যাটিক ধর্মমত তৈরি হয়ে যায়। আর সেই ডগম্যাটিক ধর্মমত হচ্ছে জড়বিজ্ঞান। তো এবারে আসল কথায় আসি, যে গ্রহণের সময় যখন, বিশেষ করে পূর্ণ গ্রহণ যখন হয়, তখন অক্সিজেন লেভেল অনেক কমে যায় এবং কিছুক্ষণের জন্য এবং বেশ কয়েক ঘন্টা যদি সেই গ্রহণটা থাকে, বেশ কিছু জীবাণু তৈরি হয় যেগুলো খুব শক্তিশালী এবং যেগুলো অনেক ক্ষতি করতে পারে। সেগুলো কিন্তু খুব দীর্ঘস্থায়ী নয়, হয়তো কয়েক ঘন্টা কি একদিন কি 1.5 দিন তাদের স্থায়িত্ব, তা আস্তে 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 আবার তারা প্রকৃতির মধ্যে মানে কিছুটা বিলীন হয়ে যায়, তাদের আর কোনো প্রভাব তেমন থাকে না। কিন্তু ওই কিছু ঘন্টা যদি একটু সাবধানতা অবলম্বন না করা হয়, তাহলে শারীরিক, মানসিক, মনস্তাত্ত্বিক অনেক রকমের ক্ষতি হতে পারে। বিশেষ করে অন্তঃসত্ত্বা মায়েদের যে অনাগত যে শিশুটি রয়েছে, তার যেহেতু সে খুব সেন্সিটিভ অবস্থায় রয়েছে, তাই তার ক্ষতি হতে পারে। আরও কিছু নিয়ম পালন করা হয়, যেমন সেই সময় ধারালো কিছু ব্যবহার করতে বারণ করা হয়। ছুরি, কাঁচি, বটি, ছুঁচো, এই ছুচলো জিনিস, এই ধাতব জিনিসগুলো সবই এই স্ট্রং জীবাণুগুলোকে আকৃষ্ট করতে পারে। আর সেগুলো আকৃষ্ট করে তারপরে সেগুলো কোনো না কোনোভাবে শরীরে কিংবা অ্যাটমসফিয়ারের মধ্যে আরো বেশি করে ছড়িয়ে পড়তে পারে। তাই জন্যে রান্না করা খাবার রাখতে নেই, সেই সময় রান্না করতে নেই। হয়তো সেই ঢাকা দেওয়া খাবার আগেকার খাওয়া হলো, অথবা সেই সময় উপবাস করা হলো, পরবর্তীকালে পরে খাওয়া হলো যখন গ্রহণ কেটে গেল। এই সমস্ত নিয়ম ওই জন্য পালন করা হয়। দুটো প্রধান কারণ, অক্সিজেন লেভেল কমে যায়, ওই সময় অন্তঃসত্ত্বা মায়েরা যদি বেশি পরিশ্রম করতে যায়, অন্যান্য দিন হয়তো করতে পারছে, সেই দিন দেখবে একটুতেই হাঁপিয়ে পড়ছে, তার অক্সিজেন লেভেলটা কমে যায় এবং ওই সময়তে নানা রকমের নতুন নতুন শক্তিশালী জীবাণু তৈরি হয়। এই কারণে মূলত এই কিছু কিছু বিধি নিষেধ পালন করা হয় গ্রহণের সময়। হ্যাঁ, আবার অভিজিৎ। ধন্যবাদ মহারাজ। আমরা অনেক সময় জানি যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের যে বিধিনিষেধ আমরা অনেক সময় কুসংস্কার বলে জেনে থাকি, কিন্তু এর পেছনে এর অন্তরালে যে প্রকৃত বিজ্ঞান রয়েছে, যা বহু পরম্পরা ধরে চলে আসছে, তা আজকে জেনে আমরা অবগত হলাম সেই বিষয়ে। এরপরে জিজ্ঞাসার জন্য আমি উমেশ দাকে ডেকে নেব। উমেশ দা। হ্যাঁ অভিজিৎ, শ্রাবণী সিনহার জিজ্ঞাসার পর মহারাজ আজকে তৃতীয় জিজ্ঞাসা পুষ্পর রায়, তিনি প্রায় 6 মাস আগে জিজ্ঞাসা রেখেছিলেন, তার জিজ্ঞাসা আজ স্থান পেয়েছে। তিনি জানতে চেয়েছেন, শ্রদ্ধেয় মহারাজ আমার প্রণাম রইল, আপনার অধিকাংশ ভিডিও প্রতিনিয়ত দেখি। আমার জিজ্ঞাসা হলো, মা দুর্গার মূর্তি বানাতে পতিতালয়ের মাটি লাগে কেন? আসলে অনেকে ব্যঙ্গ করে বলেন যে মা দুর্গা নিজেই পতিতাবৃত্তি করেছেন, কিন্তু আমি নিজে কিছুতেই এসব কিছু মানি না। যদি বিস্তারিত জানাতেন। পুষ্প রায় মহারাজ আপনার কাছে জানতে চেয়েছে। ধন্যবাদ। পুষ্প রায়ের জিজ্ঞাসা আলোচনা করার আগে এখানে অনিন্দ বণিকের যে মাঝে মাঝে আমাদের এই অনুষ্ঠানে জিজ্ঞাসা রাখে, তার এটি জিজ্ঞাসা একটি চিত্তাকর্ষক জিজ্ঞাসা। আমার দরকার আনন্দে থাকা। এত কিছু জেনে কি করব? কিভাবে এখনই আনন্দে থাকা যায়, তা কি কোনো উপায় আছে? মুশকিল হচ্ছে এই যে আমরা ঈশ্বর কথা আলোচনা করি, এতে করে আমরা খুব আনন্দ পাই, আর তাই জন্যই আমরা করি। যদি আমাদের নিরানন্দ থাকতো, যদি আমরা মনে করতাম এটা অফিস কাজ, 10টা 5টা আমাকে মাইনের জন্য করতে হচ্ছে, আমাকে কেউ কিছু টাকা দেবে তাই জন্য করতে হচ্ছে, আমাকে মানে বউ ছেলেকে খাওয়াবে বলে করতে হচ্ছে, তাহলে সেই কাজটাতে আনন্দ থাকতো না। এই যে জ্ঞান চর্চা, এই যে ক্রমাগত আমরা আমাদের চারপাশে সবকিছু নিয়ে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে, অজ্ঞানতা রয়েছে, আর ক্রমাগত সেই অজ্ঞানতার মেঘটাকে সরিয়ে আমরা
সোজা রাস্তাটা বার করার চেষ্টা করছি। আমাদের কাছে এটাই আনন্দের, এই যাত্রাটা। আমার কবে দরকার, আমার কবে পাবো, এটা করার আগে আমার কিসের জন্য নিরানন্দ রয়েছে সেটাকে আমায় বুঝতে হবে, তাই না? তাহলে আমি আনন্দ স্বরূপ। ওটা আনন্দ কোনো বাইরে কোনো জায়গা থেকে কেউ একটা সাপ্লাই করে দেবে না, দ্রৌপদী শাড়ির মতো। আমি আনন্দ স্বরূপ, কিন্তু সেই আনন্দ স্বরূপ হয়েও কেন আমি নিরানন্দে আছি? কারণ আমার মধ্যে অনেক অজ্ঞানতা রয়েছে, কারণ আমার মধ্যে অনেক মিসকনসেপশন রয়েছে, অনেক ভুল ধারণা রয়েছে, কারণ আমার মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে, অনেক বিচ্যুতি রয়েছে, আমার লাইফস্টাইলে অনেক গলত রয়েছে। যা কিছু আলোচনা, এই জন্য আমরা খুব উপকার পাই, যারা বলছি শুনছি সবাই আমরা খুব আনন্দ পাই, কারণ ক্রমাগত এই আলোচনা করতে করতে আমাদের চিন্তা ভাবনা, আমাদের জীবন যাপন সবকিছু আস্তে আস্তে একটা দিশা পাচ্ছে। তুমি যদি এর মধ্যে আনন্দ না পাও, তাহলে তুমি আর এই সৎসঙ্গে শুনো না, তুমি সোজাসুজি একদম নির্বিকল্প সমাধির সংকল্প নিয়ে বসে যাও এবং বুদ্ধের মধ্যে প্রতিজ্ঞা করো, যতক্ষণ না আমার পূর্ণ জ্ঞান হচ্ছে ততক্ষণ আমি উঠবো না। বুঝতে পেরেছো? আশা করি আমার মানে কথাটার মানে ধরতে পেরেছো তুমি। এরপরে যে জিজ্ঞাসাটা পুষ্প রায় করেছে, আমি অন্যান্য বিষয়ে বলার আগে যে তিনি তার বৃত্তিতে কি ছিলেন মা দুর্গা, পতিতালয় কিংবা এই বারবনিতাদের যে গৃহের বাইরের মাটি নিয়ে আসা নিয়ে সত্যি কথা বলতে কি আমাদের শাস্ত্র ঠিক নিশ্চিত নয়, মানে তারা একটু দ্বিধাগ্রস্ত যে এটা কেন। আসলে সব কথা হয়তো বলা যায় না, কারণ এটা শাক্ত ভূমি। প্রথম কথা মনে রাখতে হবে পুষ্প রায়, যে বাংলার বাইরেও বহু জায়গায় দুর্গাপূজা হয়, অর্থাৎ অবাঙালিরাও দুর্গাপুজো করে। তাদের মধ্যে কিন্তু এই পতিতালয়ের মাটি নিয়ে আসার রীতি নেই, মানে দুর্গা প্রতিমা নির্মাণ করার জন্য। খুব গুরুত্বপূর্ণ, একমাত্র বাঙালিদের যে দুর্গাপূজা, বিশেষ করে বাংলায়, সেখানে এটা প্রয়োজন হয়। তার মানে এটা আমাদের যে শক্তি, শাক্ত ধর্ম বা তন্ত্র, তার সাথে একটা বড় সম্পর্ক রয়েছে। এটা প্রথম হিন্ট। 2 নম্বর কথা হচ্ছে যে এমনিতে আমরা জানি যে মা দুর্গাকে 9 রূপে পূজা করা হয়। যেমন ধরা যাক নর্তকী কিংবা অভিনেত্রী, কাপালিক, তারপরে পতিতা, তারপরে ধোপানি, তারপরে নাপিতানি, যেটা আজকের দিনে তিনি বিউটিশিয়ান হবেন, ব্রাহ্মণী, শূদ্রাণী, গোয়ালিনী, মালিনী, মালির স্ত্রী যারা বাগান পরিচর্যা করেন। বা তো এই 9 রূপে পূজিতা হন তিনি দুর্গার। তোমাদের একটা রূপ যেহেতু পতিতা, সেটা কোনো কোনো শাস্ত্রকার মনে করেন সেইটা একটা কারণ। আরো কিছু লাগে, যেমন ধরা যাক সাধারণত যে আমাদের গোমূত্র, গোবর, গঙ্গা জল, গঙ্গা মাটি এবং এই পতিতালয় বা বা গণিকালয় যাই বলা যাক না কেন, সেই পল্লীর মাটি, যেটাকে সাধারণত নিষিদ্ধ পল্লী বলা হয় যায়, ধানের শীষ। এবার যদি ভালো করে দেখি এই জিনিসগুলো, এই সব কিছু কিন্তু আমাদের যে একদম মৌলিক যে জীবন ধারণ, আমাদের জন্ম, আমাদের বড় হয়ে ওঠা, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান, আমাদের সমাজ, এই সমাজের ভীষণ পবিত্র জ্ঞান করা হয় এবং এগুলোকে খুব পজিটিভ শক্তি বলে মনে করা হয়। যেমন ধানের শীষ, যেমন ধরা যাক গোমূত্র বিভিন্ন কাজে লাগে, এগুলো ফার্টিলাইজার হিসেবে কাজে লাগে, পেস্টিসাইড হিসেবে কাজে লাগে, ওষুধ হিসেবে কাজে লাগে বিভিন্ন ক্ষেত্রে। এমনকি এর গোমূত্র পানেরও অনেক উপকার, এবং তাই নিয়ে ইদানিং আমাদের দেশে প্রচন্ড তর্ক হচ্ছে, আলাদা কথা। গোবর, এগুলো খুবই উপকার, শুধু উপকার, এগুলো খুব পজিটিভ শক্তি, বহু ক্ষতি থেকে আমাদের বাঁচায়। তো যা কিছু সমাজকে ক্ষতি থেকে বাঁচায়, তার মধ্যে হঠাৎ আমরা এই যে পতিতালয়ের মাটির যে ভূমিকা কি করে আসছে, তো যেমন ধরা যাক শাস্ত্র এতটাই কনফিউজ, এরকম ধরনের কথা বলছেন যে যখন পুরুষ, মানে সমাজের মূল স্রোতের কোনো পুরুষ যখন যান তিনি গণিকালয়তে, তখন তিনি যেহেতু তার সমস্ত মানে পুণ্য বা তার যা কিছু চরিত্র, তার সততা, সবকিছু বিসর্জন দেন, দিয়ে তিনি ঢোকেন এবং
অশুদ্ধ হন, তিনি অপবিত্র হন। এবার সবকিছু বিসর্জন তিনি কোথায় দিয়েছেন? গণিকালয়ের ঘরের বাইরে দিয়েছে, যেখানে দাঁড়িয়েছিলেন। তাই ওই মাটিটা ওই পুণ্যগুলো নিতে 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 খুব পোটেন্ট হয়ে গেছে। এটা এটা স্বাস্থ্যকাররা বলে থাকে। যাই হোক, এগুলো খুব এক ধরনের ছেলে মানুষই মানে ব্যাখ্যা। স্বাস্থ্যকাররা কষ্ট করে ব্যাপারটা বোঝার চেষ্টা করেছেন যে কেন এই সিস্টেমটা রয়েছে। কিন্তু আরেকটু যদি আমরা গভীরভাবে দেখি, তাহলে এই প্রথমত পতিতা কথাটা আমি খুব একটা পছন্দ করি না, কারণ ভারত মানে বাংলাতে আরো অনেক ভালো ভালো কথা আছে। গণিকা আছে, বারবনিতা আছে, বারবধূ আছে, নগরবধূ আছে, অনেক সুন্দর সুন্দর শব্দ আছে। পতিতা, বেশ্যা, যৌনকর্মী, এই শব্দগুলোর মধ্যে শ্রদ্ধাটা কম। পতিতা মানে যার পতন হয়ে গেছে, যৌনকর্মী যেন যৌনকর্মী যেন ফ্যাক্টরির একটা ওয়ার্কার, সে লেবার, যেন তার বডিটা একটা পণ্য, কমোডিটি। সুতরাং ওই সব শব্দগুলো ব্যবহার আমরা না করে গণিকালয় বলতে পারি। তো এই গণিকা বৃত্তি প্রাচীনতম বৃত্তি বলা হয়, প্রাচীনতম প্রফেশনাল বৃত্তি একদম। এবং ভারতবর্ষই হচ্ছে প্রাচীনতম সভ্যতা, তাই প্রাচীন কাল থেকে এই গণিকাদের উপস্থিতি রয়েছে। বলা যেতে পারে সমাজের ফ্রিঞ্জে রয়েছে। ফ্রিঞ্জ মানে হচ্ছে বেড়া, যেখানে সমাজের যে মূল যে সমাজের নড়াচড়া, সমাজের গতিবিধি সবকিছু, ঘর বাড়ি, রাস্তাঘাট, প্রশাসন, পাঠশালা, বাজার দোকান ইত্যাদি ইত্যাদি, সবাই সবাইকে চিনছে, আলাপ পরিচয় করছে, তার ঠিক বাইরে, তার ফ্রিঞ্জে ফ্রিঞ্জে এই গণিকালয় রয়েছে, যেটাকে আমরা নিষিদ্ধ পল্লী বলি। সাধারণ পল্লীর মধ্যেই একটুখানি কোণ করে নিষিদ্ধ পল্লী আছে। এমন নয় যে পুলিশ এসে বা সমাজপতিরা এসে তাদের সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে, বলছে নিষিদ্ধ। ওখানে ভালো ভালো ঘরের ছেলেরা যাবে না ছোটবেলাতে, তাদেরকে যেতে দেওয়া হবে না, কিন্তু তাদের কিন্তু কেউ এসে তাড়িয়ে দিচ্ছে না যে তোমরা নিষিদ্ধ লোকেরা কেন এখানে আছো, দূরে দূর হয়ে যাও, অন্য জায়গায় চলে যাও, নিজেরা কলোনি করে থাকো, সেগুলো তারা বলছেন। কারণ তাদের একটা ভূমিকা সমাজ স্বীকার করছে। সেই ভূমিকাটা হচ্ছে যে সমাজের মধ্যে একটা হারমোনি রেখে দেওয়া, না হলে হয়তো পরিবার সংসার ধ্বংস হয়ে যেত, সম্পূর্ণ চুরমার হয়ে যেত। পরিবারের যে কনসেপ্টটা এক ধরনের বিশ্বস্ততার জায়গা, যেখানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বংশধারা এই যে চলছে, যদি এই ফ্রিঞ্জ জায়গাতে এই মায়েরা না থাকতেন, তাহলে হয়তো এই সমাজের মধ্যে সাংঘাতিক বিশৃঙ্খলা আরম্ভ হয়ে যেত। যেটা আমাদের পাশ্চাত্যে খুবই হচ্ছে দেখছি, যে কোনো বিবাহ, কোনো পরিবারই আর টিকছে না, পরিবার তন্ত্রটাই আস্তে আস্তে প্রায় উঠেই যাচ্ছে। মানুষ আর বিবাহ করতেই চাইছে না, এবং বিবাহ যদি বা করে বা যদি বা কাছাকাছি থাকে, আর ছেলে মেয়ে আনতে চাইছে না। এই কেন চাইছে না? কারণ তারা জানে তাদের নিজেদেরই কোনো নিশ্চয়তা নেই। তারা আজকে অমুক পার্টনারের সাথে আছে, কালকে হয়তো অন্য কোথাও অন্য কারোর সাথে থাকবে। সুতরাং ছেলে মেয়েগুলোর কি হবে? তারা জানে সেটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় হবে দুম করে একটা সন্তান আনতে গেলে। সুতরাং এই জায়গাটায় যাতে না এসে যায়, বিশেষ করে পুরুষের মধ্যে এক ধরনের অ্যাগ্রেসিভ হয়তো যৌন চাহিদা আছে, যৌন ক্ষুধা আছে, তার মানেই যে সে খুব খারাপ লোক, তার মানেই সে যে একজন অসৎ মানুষ, তা হয়তো নয়। এই জায়গাটা ব্যালেন্স করবার জন্য সে হয়তো একজন ভালো পিতা, সে তো একজন হয়তো কর্তব্যপরায়ণ স্বামী, সে হয়তো একজন মানে তার যা কিছু কাজকর্ম করে, সে যে বৃত্তি সে পালন করে, সেখানে সে হয়তো মোটামুটি সে সৎ, তার আর সমস্ত ভূমিকায় সে একটা পরিবার বা সমাজের পক্ষে মানানসই। কিন্তু তার যৌন যে চাহিদা, সেটা হয়তো তার নিজের পরিবারে বা নিজের ঘরে সে সেভাবে সেটাকে মেটাতে পারে না। আর যদি ওই ফ্রিঞ্জ এলিমেন্ট না থাকতো, তাহলে সে জড়িয়ে পড়তো, হয়তো নিজের পরিবারের মধ্যেই কারোর সাথে জড়িয়ে পড়তো, বা পাড়ায় কারোর সাথে বা আত্মীয়দের মধ্যে কারোর সাথে জড়িয়ে পড়তো, অনেক কিছু হতো। এই প্রসঙ্গে একটা কথা এখানে বলিনি, সকলে হয়তো আশ্চর্য হবে। আমার গুরু মহারাজ একটা কথা বলতেন, আমিও অত্যন্ত আশ্চর্য হয়েছিলাম কথাটা প্রথমবার শুনে। আমাদের 51টি পরিবার হারিয়ে যাচ্ছে বলে আমরা মাঝে মাঝে খুব নস্টালজিক হয়ে পড়ি, যে সবাই মিলে ভাই বোন কাকিমা কাকা
ভাইপো ভাইজি মিলে একসাথে 20 জন 25 জনের যে একান্নবর্তী পরিবার, তার নিশ্চয়ই অনেক ভালো ভালো দিক রয়েছে। বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে একসাথে, তাদের জন্য এই আইসোলেটেড, এই ফ্ল্যাট লাইফ, একা একা, হ্যাঁ, ছোট্ট জায়গার মধ্যে কম্পিউটার বা ল্যাপটপের বা আপনার মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে যে বাচ্চা বড় হয় হতো না, বা সে সুযোগও ছিল না, হেসে খেলে লাফালাফি করে মারামারি করে ভাগ করে পড়াশোনা করে ফেল করে পাশ করে আস্তে আস্তে ঠিক তারা সবাই বড় হয়ে যেত, নিজের নিজের জীবনে কিছু করে নিত। এটা যেমন ভালো দিক, কিন্তু তার মধ্যে আরো কিছু অন্ধকার দিকও ছিল। এবং সেটা গুরু মহারাজ বলতেন, যারা একান্নবর্তী পরিবারের হারিয়ে যাওয়া নিয়ে দুঃখ করত, তাদেরকে বলতেন, একান্ন পরিবারের গাল গল্প আমাকে শুনিও না। একান্নবর্তী পরিবারে কি হতো তোমরা কিছু জানো না। ভালো হয়েছে একান্নবর্তী পরিবার নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে উঠে গেছে। তিনি কি ইঙ্গিত করছেন আশা করি যারা বিদগ্ধ দর্শক শ্রোতা তারা বুঝতে পারছে। তো এইখানেই হচ্ছে ভূমিকা। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখা যাবে যে এই যে যারা ফ্রিঞ্জ এলিমেন্টের যারা গণিকা বৃত্তি করেন, তারা কিন্তু সম্পূর্ণ সমাজ থেকে যে বাইরে তা নয়। তারা মাঝে মাঝে তারা বাজার দোকানে আসেন, মাঝে মাঝে তারাও সমাজের মধ্যে কিছু একটু মেলামেশা তাদের করতেই হয়। তারা কিন্তু কিছু গোপনীয়তা রক্ষা করে। তারা কিন্তু কখনো তাদের কাছে কে আসছে কে আসছে না সেটা কারোর সাথে কখনো আলোচনা করেন না। অর্থাৎ তাদের মধ্যে একটা প্রতিজ্ঞা রয়েছে, একটা পণ রয়েছে, যারা তাদের নিজেদের যে জীবনে যা কিছু হচ্ছে সেটা তাদের ব্যাপার। তারা জানেন সেটা যদি কখনো তারা মুখ খুলতে যান তাহলে অনেক সমাজ, অনেক পরিবার ভেঙে যাবে, অনেক সন্তান হয়তো অনাথ হয়ে যাবে। তো এটাও কিন্তু একটা বিরাট স্যাক্রিফাইস, এটা কিন্তু বিরাট সংযম, যে তারা হয়তো কাউকে চিনতে পারলেন কিন্তু ভিড়ের মধ্যে চিনতে পারাটা বুঝতে দিলেন না, তাকে এম্বারেস করলেন না। এগুলো খুব বোঝাটা খুব দরকার। 3 নম্বর, যেটা আরো একটু গূঢ় আর একটু গুচ্ছ ব্যাপার, যে সাধারণত গণিকা বলতে আমাদের মানে মনের মধ্যে একটা একটা ধরন, একটা ধারণা রয়েছে, কিন্তু ওটাও একটা বিরাট জগৎ। যারা এই গণিকা বৃত্তির সাথে সম্পর্ক নেই যারা, তারা সেই জগৎটাকে বুঝবে না। সেই জগতের মধ্যে অনেকগুলো স্তর রয়েছে, তার মধ্যে অনেক শ্রেণী রয়েছে। এমনও আছে যে এমন মানে বলতে পারা যায় মানুষের বা পুরুষের চাহিদা আছে, যারা ঠিক শারীরিক চাহিদা মেটাতে সেখানে যায় না। তারা শুধু গল্প করতে যায়, তারা শুধু প্রাণের কথা বলতে যায়, যে সঙ্গীটা ও ঠিক পায় না অন্য কোথাও। আর তাদের সাথে এক্স্যাক্টলি তাদের মতন হয়ে থাকতে পারা, তাদের কাউন্টার পয়েন্ট হয়ে থাকতে পারা, সেটা সহজ কথা নয়। তার জন্য প্রশিক্ষণ দরকার। সেটাও এক ধরনের কামকলা, মনস্তাত্ত্বিক, মানসিক, বৌদ্ধিক এবং শারীরিক কামকলার ক্ষেত্রেও তারা অনেক বিদ্যা জানেন, সেই বিদ্যা তাদের জানানো হয়। এবং এই কামকলার মধ্যে যে অনেক শক্তি রয়েছে, এবং সেই শক্তির সাথে দুর্গা শক্তির, কালী শক্তির, বাংলার সমস্ত শক্তি যে দেবী, এদের যে সম্পর্ক রয়েছে সে কথাটা তো আমি বারবার বলি। তাই জন্যেই তারা এমন অনেক কিছু জানে, এমন অনেক কলা জানে। তারা হয়তো আধ্যাত্মিক মানুষ নন, কিন্তু এমন অনেক কলা জানে যে কলার মধ্যে অনেক শক্তি রয়েছে। কতটা তারা সমাজের মানুষের, পুরুষের নানা রকমের ফ্রাস্ট্রেশন, তাদের বিকার, তাদের সবকিছু উগরে দিচ্ছে, সেগুলো কতটা তারা হজম করছেন। তারা হজম করে নিয়ে তারা সমাজকে কোথাও না কোথাও বাঁচিয়ে রাখছে। এই জায়গায় তাদের একটা, প্রথমত এই জায়গায় তাদের একটা পূজা জানানো। আর 2 নম্বর কথা, যে শক্তি, যে কাম শক্তি, সেই কাম শক্তি যে বিদ্যা, সেই বিদ্যাকেও শ্রদ্ধা জানানো, যে বিদ্যার তারা অনেকটাই অধিকারিণী। আপনি যদি একজন এক্সপিরিয়েন্সড গণিকার সাথে আলাপ আলোচনা করেন কখনো, দেখবেন আপনার আমার থেকে তারা অনেক বেশি পুরুষ চেনে। যে পুরুষ কোনোদিন দেখেনি, রাস্তায় একবার দেখলো, তার সমস্ত চরিত্র সে বলে দেবে। এত সুন্দর তার বডি ল্যাঙ্গুয়েজ সে জানে, রিড করতে পারে। কেন? কারণ সেই কলায় সিদ্ধ। অতএব তার মধ্যে একটা বিশেষ শক্তি রয়েছে, এবং তার আশীর্বাদ ছাড়া, তার শুভেচ্ছা ছাড়া কোনো শক্তি পূজাই কমপ্লিট হতে পারে না, সম্পূর্ণ হতে পারে না।
শাস্ত্র কি বলেছে জানি না, বা শাস্ত্র এই সম্বন্ধে একটু কনফিউজ, এইটা আমার ধারণা, আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তাই জন্যেই আমার মতে শুধুমাত্র যে সেখানে গণিকালয়তে গিয়ে একটা মাটি নিয়ে চলে আসতে হয় তাই নয়, সেই সমস্ত গণিকাদের শুভেচ্ছা আশীর্বাদ পূজা করেন তারা যখন যেদিন মাটি নিয়ে যাওয়া হয়, সেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণ করা বা তৈরি করা হয়। এটা আমাদের যে শাক্ত পরম্পরা তার সাথে লিঙ্কটা। এবার আপনার জিজ্ঞাসার যে আরো একটা অন্য দিক আছে, আসলে অনেকে ব্যঙ্গ করে বলেন যে মা দুর্গা নিজেই পতিতাবৃত্তি করেছে। এখানে দুটো কথা বলার মজার ব্যাপার আছে। যারা ব্যঙ্গ করে বলেন তাদের আইডিওলজিক্যাল পূর্বসূরীরা কিন্তু বলতেন যে দুর্গা বলে কেউ নেই। এগুলো সম্পূর্ণ পৌরাণিক, সম্পূর্ণ এগুলো মানে এগুলো মিথ্যা আজগুবি গল্প, পুতুল। পুতুল বললে বেশি গায়ে লাগবে, ওরা জানে, তাই পুতুল শব্দটা ব্যবহার করে। মূর্তি বললে গায়ে লাগবে না, কেন? কারণ মূর্তি কথাটা এসেছে মূর্ত থেকে, আর মূর্তর আগে কি আছে? অমূর্ত। অমূর্তকে যখন আমরা মূর্ত করছি তখন সেটা মূর্তি। তাই মূর্তি বললে গায়ে লাগবে না, পুতুল বললে গায়ে লাগবে। কেন? কারণ বাচ্চারা পুতুল নিয়ে খেলে, তাই জন্য। এবং বাচ্চারা একদিন সেই খেলাটা বর্জন করে, ওই বড় হয়ে ওঠে, সে আর পুতুল নিয়ে খেলে না, এবার সে মানুষ নিয়ে খেলছে, তাই জন্য। তা তখন কিন্তু এদেরই বাবারা, জ্যাঠারা, এরাই বলেছে যে পৌরাণিক, বলেও দেখেছে কই দুর্গাপুজো থামানো যাচ্ছে না, বলেও দেখেছে বাঙালির যে দুর্গাপুজো নিয়ে হুজুক বা দেবী প্রতিমা নিয়ে হুজুক কমানো যাচ্ছে না, তাহলে কি করা যায়? এবার অন্য দিক দিয়ে অ্যাটাক করো তাহলে। তো সেটা তাদের মনে করিয়ে দিন যে তোমরাই তো দুদিন আগে বলতে দুর্গার কোনো অস্তিত্বই নেই, আজকে পতিতা বলছে মানে তাহলে স্বীকার করছে যে দুর্গা বলে কেউ একজন বোধহয় মানুষ ছিলেন, তারপরে ঐতিহাসিকতা স্বীকার করছে। তাহলে কবেকার ঘটনা এটা জিজ্ঞাসা করুন আপনি তাকে। যখন তুমি বলছো যে দুর্গা নিজেই একজন পতিতা ছিলেন, বলে কবেকার এটা? 5000, 4000, 3000? পরশুদিন? তোমার মায়ের কথা বলছো? তোমার পিসির কথা বলছো? কার কথা বলছো? জিজ্ঞাসা করুন তাকে। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এরাই বলবে যে বেশ্যা শব্দটা ব্যবহার করো, এটা অপমানজনক, যৌনকর্মী বলো, তাকে সম্মান দাও। কিন্তু দুর্গা বলার সময় কিন্তু তারা বলতে ভুলছেন না যে তিনি পতিতা ছিলেন, সেটা কিন্তু একটা সম্মান দিয়ে বলছেন না। তাদের মনে করিয়ে দেওয়া হবে না কেন? এই যে তোমরা বলছো সেও কর্মী, আবার যে ঝাড় দিচ্ছে সেও কর্মী, যে ফ্যাক্টরিতে কাজ করছে সেও কর্মী, যে বিরাট রাজনৈতিক নেতা দেশের সেবা করছেন সেও কর্মী, সবই একই স্টেটাস। তাহলে হঠাৎ দুর্গা মাকে পতিতা বলার সময় নাক সিটকিয়ে বলছে কেন? তাহলে ওগুলো তোমার আইডিওলজিক্যাল পজিশন, শুধু অন্যের কথা তুমি রিপিট করছো মাত্র, শুধুমাত্র চেষ্টা করছো তুমি বাঙালি হিন্দুদের যাদের একটু ধর্মভীরু আছেন বা ধর্মপ্রাণ মানুষ তাদেরকে একটুখানি আঘাত করে তাদেরকে চমকে দেওয়ার, যদি একটু চমকে দিয়ে মুগ্ধ করে দেওয়া যায়, দেখো তারাও দুদিন বাদে ঠিক তাদের মতনই রিপিট করতে আরম্ভ করে এই রাবিশগুলো। 3 নম্বর কথা, তাহলে দুর্গা ছিলেন পতিতা, বেশ, তাহলে তার 10টা হাত কোত্থেকে এলো? কোন পতিতার কাছে তুমি দেখেছো তার 10টা হাত? কোন পতিতাকে তুমি দেখেছো সিংহের পিঠে চেপে আসেন? কোন পতিতাকে তুমি দেখেছো তিনি রাস্তা দিয়ে যেতে যেতে তিনি এক একটা গুন্ডাকে বধ করেন অস্ত্র দিয়ে বিদ্ধ করে? তাহলে আপনি মানেন না ঠিক আছে, কিন্তু আপনি প্রশ্ন তুলুন, কাউন্টার প্রশ্ন তুলুন, দেখে গিয়ে আহত হয়ে গিয়ে এরকম বললো আমার দুর্গাকে বলে কষ্ট পেয়ে ফিরে না এসে কাউন্টার প্রশ্ন করুন। এটা খুব গুরুত্বপূর্ণ বোঝার। 4 নম্বর কথা এবং আসল কথা, যেটা পুরো রূপটাই দুর্গার এবং অসুরের পুরো রূপটাই যে প্রতীকী, এটা অবভিয়াস। তো মুশকিল হচ্ছে আমরা প্রতীকী ভাষা বুঝতে ভুলে গেছি। আমরা একটা ভালো আর্টিস্ট, একটা ভালো ছবির দিকেও তাকাই না, আমরা তাকাতে ভুলে গেছি। প্রকৃতির মধ্যে প্রকৃতিগত প্রতীক নিয়ে দিয়ে কথা বলে আমাদের কাছে। এই কদিন আগে আমি বলছিলাম যে
বৃষ্টিটা হলো, ঝড়টা এলো, আমরা দারুণ উপভোগ করলাম। কেন বেশি উপভোগ করলাম? কারণ তার কয়েকদিন আগে ধরে সাংঘাতিক নিদারুণ গরম গেছে, তাই বেশি উপভোগ করলাম। তাই যখন খুব কষ্টের পরে একটা আরামের কিছু হয়, সেটা বেশি আরাম লাগে। এই যে প্রকৃতি একটা শিক্ষা দিচ্ছে আমাদের, প্রত্যেক দিনই যদি একটা মোটামুটি আরামপ্রদ ওয়েদার হয়, তার মধ্যে যদি বৃষ্টি হয়, সেটাকে আমরা কিছু মনে করবো না, তেমন একটা কিছু ভালো লাগবে না আমাদের সেটা। কিন্তু শারীরিক এবং একটা হাঁসফাঁস করা কষ্ট গরমের পর ওই বৃষ্টিটা হলো বলে, এবং ওই হাওয়াটা বইল বলে, ওই ঝড়টা দিল বলে, তাই আমরা বেশি আমাদের আরামটা সুখটা হলো। এই যে প্রতীক, জীবনের প্রতীক, জীবনের সবকিছুর সাথে মিলিয়ে নেওয়া যায়, প্রত্যেকটা অভিজ্ঞতার সাথে, শারীরিক মানসিক ঘটনা, আর্থিক, সমস্ত রাজনৈতিক, দুঃসময় সুসময় পরপর লেজ ধরে ধরে আসে। সেটা আন্তরিক হতে পারে, বাহ্যিক হতে পারে। এমনই ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের পুরাণ, ভারতবর্ষের দেবদেবী, এগুলো সবই প্রতীক, একটা বিরাট কোনো বিজ্ঞান, অন্তরালের একটা বিরাট বিজ্ঞান প্রকাশ করছে। কোথাও প্রাকৃতিক বনাম কৃত্রিমের যে দ্বন্দ্ব, সেই বিজ্ঞান প্রকাশ করছে। কোথাও আমাদের মধ্যে যে আধ্যাত্মিক শক্তি, যে কুলকুণ্ডলিনী শক্তি জেগে আমাদের অহং নাশ করে শিবত্ব প্রাপ্ত হওয়া, সেই বিজ্ঞান প্রকাশ করছে। সেই বিজ্ঞান দিয়ে দেখলে আপনি দেখবেন প্রত্যেকটা তত্ত্ব মিলে যাচ্ছে। 10টা হাত, 10টা অস্ত্র, ত্রিনয়ন, সিংহ, অসুর, মহিষাসুর, বারবার রূপ পাল্টানো, সমস্তটা মিলে যাচ্ছে তার সাথে খাপে খাপে। এত সরল এবং জলের মতন এই সমস্ত রূপকগুলো আমাদের সামনে দেওয়া রয়েছে সাধনার ইঙ্গিত করার জন্য, সাধনা বোঝানোর জন্য। আর সেগুলো আমাদের এত মিস ইনফর্মড, আমরা সেইগুলো যে আমরা জানি না, সেগুলো যে আমাদের কাছে কমিউনিকেশন হয় না। আর তাই জন্যে এরকম ধরনের বাঙালিরাই কিছু কিছু ভণ্ড, যারা নিজেদের খুব নীতিবাদী মনে করে, যারা নিজেদের খুব বিজ্ঞান মঞ্চ এবং যুক্তিবাদী মনে করে, তারা এই সমস্ত কথা বলে পার পেয়ে যায়। কারণ তারা দেখে যে হিন্দু বাঙালিরা কোনো, ওদের কাছে কোনো উত্তর নেই, দুঃখ পেয়ে যাওয়া ছাড়া। তাই আমি চাইছি যে আর দুঃখ পাওয়ার দিন শেষ, উত্তর দেওয়ার দিন, প্রতিপ্রশ্ন করার দিন শুরু। হ্যাঁ, এইবারে উমেশ, তোমার কাছে আমরা ফিরে যাব। হ্যাঁ মহারাজ, যেটা বললেন আমরা সকলেই সহমত, আমাদের প্রতিপ্রশ্ন করতে হবে। আর কতদিন সবকিছুতে দুঃখ পেয়ে মহারাজের কাছে প্রশ্ন রেখে দেব। মহারাজ অসাধারণ একটি ব্যাখ্যা হলো, শাস্ত্রকারের যে ব্যাখ্যার অতিরিক্ত, মানে শাস্ত্রে আমরা যে ব্যাখ্যা পাই পতিতালয়ের মাটি নিয়ে, তার অতিরিক্ত যথার্থ যে ব্যাখ্যা, সেটা আপনার কাছে আজকে আমরা সবাই শুনলাম। সেই সঙ্গে এই একটা অভিনব কথা, কামকলার যে শক্তি, তা দেবী শক্তির যেখানে মিল আছে, তাকে পূজা করা এবং সেই বিদ্যাকে শ্রদ্ধা জানানো। সেই সঙ্গে মহারাজ আপনার কাছেই শুনেছিলাম গৌতম বুদ্ধ নগরবধূ আম্রপালির কাছে যখন গিয়েছিলেন, তাকে কিভাবে শ্রদ্ধা জানিয়েছিলেন। সবটাই এক সূত্রে গাঁথা হলো। এবার আমি চাইবো যে আমাদের চতুর্থ যে জিজ্ঞাসা আছে, সেটি অভিজিৎকে ফরওয়ার্ড করতে, অভিজিৎ যদি জিজ্ঞাসাটি রাখে। শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী জিজ্ঞাসা স্নেহাশিস চক্রবর্তী। মহারাজ আমার প্রণাম নেবেন। আমার কিছু বিষয়ে জিজ্ঞাসা ছিল। মহারাজ, আমরা সকলেই জানি যে শ্রীরামচন্দ্র অকাল বোধন করে পূজা শুরু করেছিলেন। আপনি বলেছিলেন যে নবরাত্রি অর্থাৎ সেই 9টি রাতের মধ্যে আমাদের শরীর তথা প্রকৃতির মধ্যে এক তরঙ্গের খেলা চলে, তার মানে তার আগেও চলত। তাহলে কি উনি এটাই দেখে বুঝলেন যে এটাই সঠিক সময় অকাল বোধনের? আচ্ছা, অকাল বোধন শুরু হওয়ার আগে এই সময়টায় কি হতো? তখনও কি এই সময়টাই সমান গুরুত্বপূর্ণ ছিল, নাকি এখন হয়েছে? আপনি বলেছিলেন এই সময় পিতৃপক্ষের মানে শিবের তর্পণ করার গুরুত্ব আছে। তাহলে এর আগেও সেই সময় কি হতো? এবং দুর্গাপুজোতে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অসুর বধ হয়েছিল,
এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে যদি আলোচনা করে। হ্যাঁ, ধন্যবাদ অভিজিৎ এবং ধন্যবাদ স্নেহাশিস চক্রবর্তী। প্রথমেই একটা কথা বলি যে আদি যে রামায়ণ অর্থাৎ ঋষি বাল্মীকির যে রামায়ণ, সেই রামায়ণে মানে শ্রীরামচন্দ্রের অকাল বোধন করার কোনো বৃত্তান্ত নেই। এই বৃত্তান্ত পাওয়া গেছে কৃত্তিবা সোঝার যে রামায়ণ, যে রামায়ণ পড়ে সাধারণত বাঙালিরা মানে আগেকার দিনে অন্তত বাঙালিরা বড় হতেন, তো সেই কৃত্তিবা সোঝার রামায়ণে এই বৃত্তান্ত পাওয়া গেছে। এবং এটা কিছু মানে বিরাট কিছু একটা প্রক্ষিপ্ত বা অন্যায় বলে আমরা কখনোই মনে করি না। যে যা নিজের ভাবে মূল ঘটনাটাকে একই রেখে তার মধ্যে কিছু নিজের সংস্কার অনুযায়ী যদি অ্যাড অন করে, যেমন তুলসীদাস করেছেন, যেমন বহু ক্ষেত্রে দক্ষিণ ভারতে অনেক রকমের রামায়ণ আছে, ইন্দোনেশিয়ায় এক রকমের রামায়ণ আছে, জাপানে রামায়ণ আছে, জাভা সুমাত্রাতে রামায়ণ আছে, সমস্ততেই মূল গল্পটা একই, মানে বনবাস, সীতার অপহরণ, সীতা উদ্ধার, রাবণ বধ, এই মূল গল্পটা একই, কিন্তু তার মধ্যে অনেক নিজের নিজের দেশাচার, নিজের নিজের সংস্কার, নিজের নিজের বিশ্বাস, নিজের নিজের সেন্টিমেন্ট প্রেজুডিস অনুযায়ী আছে। যেহেতু আমি আগেই বলছি বারবার যে বাংলা, বিশেষ করে পূর্ব ভারত যেহেতু তন্ত্রভূমি এবং শাক্তভূমি, তাই না, 51টা পীঠের মধ্যে বেশিরভাগই এই পূর্ব ভারতের দিকে, মানে বাংলাদেশ, ওদিকে আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ জুড়ে 51 পীঠের সবচেয়ে বেশি পীঠ এখানে, কারণ এখানে তন্ত্র বা শাক্তের একটা পরম্পরা রয়েছে। তাই জন্যে শ্রীরামচন্দ্র একজন মহানায়ক আমাদের কাছে, তিনিও একটা বিরাট আমাদের কাছে একজন মর্যাদা পুরুষোত্তম। তাই তিনি যখন রাবণের মতন রকম বিরাট শক্তিশালী একজন রাজা, সেনাপতি, পাওয়ারফুল আর্মি, তার সাথে যখন যুদ্ধ করতে যাচ্ছেন তার দুর্বল সৈন্যদল নিয়ে, দুর্বল কারণ তিনি ওই বনে জঙ্গলের কিছু অরণ্যচারীদের নিয়ে কোনো রকমে একটা মানে র্যান্ডম একটা সৈন্যদল গঠন করেছে, তারা যারা গেরিলা যুদ্ধে বেশি অভ্যস্ত, তারা সামনাসামনি সম্মুখ সমরের যে প্রশিক্ষণ, যে স্ট্র্যাটেজি, যে অস্ত্রশস্ত্র তারা অতটা জানেন না, তাও তারা একটা আবেগে তারা চলেছেন রামের সাথে, তাই তার একটা বিশেষ শক্তি দরকার। এইটাকে ভেবে নিয়ে কৃত্তিবা সোঝা তিনি তার সাহিত্যে তিনি শ্রীরামচন্দ্রকে দিয়ে অকাল বোধন করালেন। অর্থাৎ অকাল বোধন কেন? কারণ দুর্গা পূজা বা এই যে পূজাটা, এই যে শক্তি পূজাটা, এটা মূলত বাসন্তী পূজা, বসন্তকালে হয়। আবার দেখব আমরা যে আমাদের যত দেবদেবীর পূজা সবকিছুর সাথে প্রকৃতির একটা নিবিড় যোগ আছে, প্রকৃতির পরিবর্তন, প্রকৃতির পট বদল, আবার রোদ্দুর ফিরে আসছে, আবার দিন বড় হচ্ছে, আবার ফল মূল শস্য সব কিছু আবার গজাতে শুরু করছে, আবার গাভীরা অন্তঃসত্ত্বা হচ্ছে, আবার মানুষেরও যারা মায়েরা মেয়েরা অন্তঃসত্ত্বা হচ্ছে, এই নতুন প্রাণের সঞ্চার আরম্ভ হচ্ছে। যৌবনের গান রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। মানে বসন্তকাল মানেই যৌবনের গান, এই যে নতুন জীবন শুরু, এটা তো শক্তি, এটা তো প্রকৃতির শক্তি, এবং এই শক্তি নিয়েই তো আমরা বেঁচে আছি, এই শক্তি নিয়েই তো আমাদের বৃদ্ধি হচ্ছে, গ্রোথ, আমাদের আরো এগিয়ে চলা, সংখ্যায় বৃদ্ধি এবং কোয়ালিটেটিভ যে উত্তরণ, গুণগত মানগত যে উত্তরণ, সেটাও হচ্ছে শক্তিনীতি রূপান্তর। তাহলে সেই শক্তিকে যে পূজা বা তার যে আরাধনা উপাসনা, সেটা হতো বসন্তকালে বাসন্তী পূজা। কিন্তু সেটা শ্রীরামচন্দ্র অকাল বোধন করলেন এবং সেটাকে পরবর্তীকালে কৃত্তিবা মানে অকাল বোধন করলেন বলে কৃত্তিবা সোঝা নিয়ে এলেন। এবং এটাও এক ধরনের বাঙালি যে শাক্ত পরম্পরা এবং শ্রীরামচন্দ্রকে যেভাবে দেখা হয় সেটা একটা বৈষ্ণব পরম্পরা। শ্রীরামচন্দ্রকে বিষ্ণুর একজন মহা অবতার বলে বর্ণিত হন তিনি, এইটাকে মিলানোও হচ্ছে, এই দুই ধারাকে মিলানোও হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ। কন্টিনিউয়াসলি বাংলায় কিন্তু এটা হয়েছে
যে বৈষ্ণব ধারা এবং শাক্ত ধারাকে মেলানো, তন্ত্র এবং বৈষ্ণব ধারাকে মেলানো, এটা ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও হয়েছে, কিন্তু এখন যে কোনো কারণেই হোক নারী শক্তিকে, মাতৃশক্তিকে কিছুটা প্রচ্ছন্ন রাখা হয় উত্তর দক্ষিণ সমস্ত জায়গাতে। সেখানে অনেক মাতৃ মন্দির আছে, অনেক বিরাট বিরাট আইকন রয়েছেন, কিন্তু তাদের নিয়ে অত বেশি মাথা ব্যথা দেখি না আমরা। পুরুষ দেবতাদের নিয়েই বেশি আমাদের মাথা ব্যথা। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শিব, বিষ্ণু, বেশিরভাগ আমাদের পুরুষতান্ত্রিক যে ধর্ম ভাবনা, সেমেটিক ধর্মগুলো তো রয়েছেই, খ্রিস্টান বলুন কি ইসলাম বলুন কি কমিউনিজম বলুন, এই যে ধর্মগুলো, এগুলো সবই একদম টোটালি পুরুষতান্ত্রিক। এই যে মাতৃতান্ত্রিকতার যে শক্তি, মাতৃতান্ত্রিকতা মানে যে মেলিত্ব নয়, ফেমিনিন কিন্তু মেলিত্ব নয়, মাতৃতান্ত্রিকতা মানে একটা বিরাট শক্তি। সে কালীকে দেখুন, দুর্গাকে দেখুন, সরস্বতীকে দেখুন, সব লক্ষ্মী, সব শক্তি এরা। এই যে শক্তির যে উচ্চারণ এবং তার সাথে বৈষ্ণবের যে পালন, এই দুই ধারাকে একসাথে করার চেষ্টা চিরকাল মহিষী মহাপুরুষরা করার চেষ্টা করেছে, তারই অন্তর্গত এইটা। এবার যে আপনার দ্বিতীয় যে মানে অংশ আপনার জিজ্ঞাসার, হ্যাঁ, এই পিতৃপক্ষ যখন শেষ হলো, মহালয়ার দিন যেটা আমরা পালন করি সেটা পিতৃপক্ষের শেষ দিন, তর্পণের দিন। তারপরে যে দেবীপক্ষ শুরু হলো, এটা আনন্দ এই প্ল্যানেটে এটা প্রাচীন কাল থেকেই চলছে এই গ্রহে। অর্থাৎ এই সময় দেবী শক্তি জাগ্রত হয়, এই সময় এই গ্রহ ঘিরে দেবীর আরাধনা বেশি হয়। যেমন ধরা যাক জ্ঞানগঞ্জে যে দ্বিতীয় স্তর আছে মহাতাপা মঠ, সেখানে বিশেষ বিশেষ উপাসনা এবং তপস্যা হয় এই দেবীপক্ষের সময়। তাহলে এই দেবীপক্ষের সময় যত আমরা তপস্যা করব, সাধনা করব, আরাধনা করব, তত আমাদের মধ্যে শক্তি জাগবে। এই সবকটাই প্রকৃতির মধ্যে হচ্ছে বলেই আমাদের শরীরের মধ্যে হচ্ছে। আমাদের শরীর, আমাদের স্বভাব প্রকৃতির থেকে বিচ্ছিন্ন নয়। অতএব এইটা গুরুত্বপূর্ণ। এবার যখন কৃত্তিবাস ওঝা যখন শ্রীরামচন্দ্রকে দিয়ে তাঁর সাহিত্যে অকাল বোধন করালেন, তখন এই দুটোকে মিলিয়ে আমরা এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং ওই অমুক সময় অমুক মুহূর্তে রাবণের হত্যা হয়েছে, এইগুলোকে আমরা নিয়ে এলাম ব্যাপারটা। এবং আবার সেটাকে অ্যাকসেপ্টেডও হলো অনেক জায়গাতে, ভারতবর্ষের বহু জায়গাতে সেটা অ্যাকসেপ্টেড হলো, কিন্তু মূল বাল্মীকি রামায়ণে সেটা নেই। অর্থাৎ পিতৃপক্ষ শেষ হচ্ছে এবং দেবীপক্ষ শুরু হচ্ছে, এটা আবহমান কাল ধরেই চলছে। এবং এই ট্রান্সফার যখন হলো অকাল বোধনের পর থেকে আমরা দুর্গাপুজো এই সময়তেই পালন করি। বাসন্তী পূজাটাও হয়, কিন্তু এত ধুমধাম করে এত সর্বত্র হয় না, এখনো হয়। তো এই দুর্গাপুজোটা যখন শুরু হলো, তখন কি হলো, দেবীপক্ষের যে ভাইব্রেশন, এটা আরো জোরালো হয়ে উঠলো। এই পুরো পক্ষকাল একদম মানে মহালয়ার পর দিন থেকে শুরু করে, প্রথমা থেকে শুরু করে একদম কালী পূজা পর্যন্ত অমাবস্যা, এই যে পুরো পক্ষকালটা যে পোটেন্সি, তার যে একটা শক্তি সৃজন হতো, যে শক্তি তরঙ্গ ছড়িয়ে পড়তো, সেটা আরো শক্তিশালী হয়ে উঠল। এটাই হয়। হ্যাঁ অভিজিৎ। ধন্যবাদ মহারাজ। আমরা জানলাম যে এই অকাল বোধন প্রকৃতপক্ষে বাল্মীকি রামায়ণে কোথাও উল্লেখ নেই। এর উল্লেখ রয়েছে কৃত্তিবাস ওঝার রামায়ণে, যিনি এই উল্লেখের সঙ্গে সঙ্গে বৈষ্ণব পরম্পরা ও শাস্ত্র ধারার মেলবন্ধন ঘটিয়েছে। খুব ভালো লাগলো, আমরা অবগত হলাম। এরপরে জিজ্ঞাসার জন্য আবার ডেকে নেব উমেশ দাকে। হ্যাঁ অভিজিৎ, মহারাজের কাছে পরেশ গড়াই জানতে চেয়েছেন প্রকৃতির পাঠ ছাত্রছাত্রীর কাছে কিভাবে পড়ানো যায়, যদি তার উপায় বলেন। আচ্ছা, পরেশ গড়াই। আচ্ছা, পরেশ গড়াই। পরিবেশ বিদ্যা তো পাঠ করানো হয় আজকাল ছাত্রছাত্রীদের, তাতে করে কতটা উপকার হচ্ছে সেটা জানি না আমি। কিন্তু প্রথমত প্রকৃতি মানে কি সেটা তো বুঝতে হবে। আমি আবার বলছি যে আমরা সবসময় মনে করি আমরা কিভাবে পড়াবো, আমরা নিজেরা কি করে শিখবো, সেটা আমাদের আগে ভাবা উচিত। আমরা নিজেরা কিভাবে প্রকৃতিকে জানবো।
আমি একটা বাড়ি করব এবং আমি একটা ওখানে কল বসাবো, তাই জন্য আমি 4টে বড় বড় গাছ আমি একদম মানে মূল একেবারে মূলচ্ছেদ করলাম, করে ভাবছি যে ছেলে মেয়ে কি করে প্রকৃতির পাঠ শেখাবো, তাই না? ওরাও দেখলো মানে এতটাই আমরা প্রকৃতি বিমুখ হয়েছি। আমাদের যদি যখন দেখি যে কোনো বড় গাছ বেশ অনেকক্ষণ ধরে, আজকাল তো মেশিন এসে গেছে, কিন্তু আগে আগে অনেকক্ষণ ধরে সে মেরে 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 সে গাছটাকে কাটলে ফাইনালি যখন গাছটা পড়লো, তখন চারদিকে একটা মানে আনন্দের একটা হই হই উঠলো, এবং সেই আনন্দের উচ্ছ্বাস গুলো শিশুদের কণ্ঠ। যত ছেলে মেয়ে আছে চারদিক থেকে দৌড়ে এসে সে গাছটাকে নিয়ে, এবার কে ডালমা করবে, কে ফল করবে, কেউ মানে কোন পাখির বাসাটা ভেঙে পড়লো দেখবে, আরে উৎসব লেগে গেল সে গাছটাকে নিয়ে। আর বড়দের মধ্যে উৎসব লেগে গেল যে কতটা কাটাকাটি করে এবার মানে কাঠগুলো নিয়ে কি করা হবে, কোন জ্বালানি করা হবে, কোনটা পাচার করা হবে, ইত্যাদি ইত্যাদি। আগে আমরা এই ব্যাপারে একটু সচেতন হই, আমাদের নিজেদের মধ্যে যে মনোবৃত্তি। এবং তাই জন্য বলছি, প্রথমে বুঝতে হবে যে প্রকৃতি মানে কি। আমরা সবসময় ভাবছি আমি, আমরা এবং প্রকৃতি। প্রকৃতি বলতে আমরা বড় বড় যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে, জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট ক্রাইসিস, ক্লাইমেট ইমার্জেন্সি, এই এখন আফ্রিকার কোন দেশে এখন সরকার বলে দিয়েছে আর জল সাপ্লাই করবে না, ইত্যাদি ইত্যাদি বিরাট বিরাট ঘটনাগুলোকেই আমরা প্রকৃতি ক্রাইসিস বলে ভাবছি। কিন্তু আমাদের অন্তর প্রকৃতি, ভারতবর্ষে ধর্ম বলছে অন্তর প্রকৃতি, বাইরের প্রকৃতি, বাহ্যিক প্রকৃতি। বাহ্যিক প্রকৃতির উপর আমরা তখনই নৃশংস হয়ে উঠি যখনই আমাদের অন্তঃপ্রকৃতি কুপিত হয়, তখনই। এটা খুব গুরুত্বপূর্ণ। অতএব শুধুমাত্র যদি ভাবি যে আমি এবারে আমার ছেলে মেয়েকে গাছে চড়ালাম আর তাকে পুকুরে ঝাঁপ দেওয়া করালাম, তাহলেই সে বোধহয় প্রকৃতিকে খুব ভালোবাসতে আরম্ভ করবে, তা নয়। সে প্রকৃতিতে সার্ভাইভ করতে হয়তো শিখবে, সে প্রকৃতিকে হয়তো ভয় পাবে না, সে একটা আশ্রয় দেখলে হয়তো চেঁচাতে আরম্ভ করবে না, কিন্তু তার মানে যে প্রকৃতিকে ভালোবাসতে আরম্ভ করবে তা কিন্তু নয়। যে নিজের অন্তর প্রকৃতিকে জাগাতে পারে, যে অন্তর্মুখী হয়ে আপন প্রকৃতির রহস্যকে গভীরভাবে জানতে পারে, সেই এই বাহ্যিক প্রকৃতিকে ভালোবাসতে পারে। কেন? কারণ সেটা তখন তার কাছে আর বাহ্যিক নয়, তাই জন্যে। অর্থাৎ আমি এবং প্রকৃতি আলাদা নয় তখন তার কাছে। তখন তার এই যে বাহ্যিক গাছপালা, আকাশ, সূর্য, জল, মাটি, তার মনে হচ্ছে তার নিজেরই চেতনার বিস্তার। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অন্তর্মুখী হতে হবে। 2 নম্বর হচ্ছে প্রকৃতির মধ্যে, যেখানে প্রকৃতির অবকাশ আছে, সেখানে থাকতে হবে, প্রাকৃতিক ভাবে থাকতে হবে। এগুলো শুধু কিছু কথার কথা নয়, শুধু কিছু তত্ত্ব নয়, কিছু থিওরি নয়। ঘাসের ওপর খালি পায়ে হাঁটতে হবে, মাটিতে মাদুর পেতে বসতে হবে, সমস্ত বন জঙ্গল জল মাটি সবকিছুর সাথে খেলতে হবে তাকে। প্লাস তাছাড়াও নিজের মধ্যে সে ডুব দেবে। প্রত্যেকটা পশু পাখি চরিত্র বৈশিষ্ট্য দিয়ে তাকে বই পড়তে হবে না, তাই দিকে দেখতে দেখতেই বুঝে যাবে কুকুর কেমন হয়, বিড়াল কেমন হয়, ছাগল কেমন হয়, কাক কেমন হয়, চড়ুই কেমন হয়, এই সিম্পল সিম্পল টিকটিকি কেমন হয়। ইমিডিয়েট চারপাশে যাদের দেখে ও দেখতে দেখতেই তাদের চিনতে শিখবে। যেমন বন্ধুদের সাথে খেলতে খেলতে বন্ধুদের আমরা চিনতে পারতে আরম্ভ করি যে কে কেমন, একটু বেশি রাগী, একটু অভিমানী, কে বোকা, কে একটু চালাক চতুর, সব আমরা বুঝতে পারি খেলতে খেলতে, মিশতে মিশতে। তার নিজের 4টে বন্ধুকে নিয়ে 4টে বই পড়তে হয় না জানার জন্য তো আমার বন্ধুরা কেমন। ঠিক তেমনি যে অন্তর প্রকৃতির মধ্যে ডুব দিচ্ছে, সেই বহির প্রকৃতির সাথে তার সম্পর্ক আপনা আপনি তৈরি হতে আরম্ভ করছে। তখন সে দেখছে যে অন্তর প্রকৃতি ও বহির প্রকৃতি মিলে একটা বিরাট প্রাণ শক্তি এই পুরো জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে, তার একটা ক্ষুদ্র বুদবুদ নিজে। তার প্রথমে কৃতজ্ঞ হবে, প্রথমে গাছ, তখনই একটা গাছ থেকে একটা পাতা ছিঁড়তে গেলেও সে গাছটাকে বলে নেবে
একটা পাতা নিচ্ছি, কেমন একটা ফুল তুলে নিচ্ছি, হ্যাঁ, সে গাছটাকে আগে বলে নেবে, পারমিশন নেবে তার, কারণ তার মনে হবে এটা যেন আমি একটা কারোর একটা আঙুল ধরে টানছি, এতটাই তার এটা কিন্তু তাকে থিওরি নয়, এটা তার সম্পর্ক। তাকে আর বোঝাতে হবে না যে বাতাস কিভাবে দূষিত হচ্ছে জেট প্লেনের দ্বারা, তাকে আর বোঝাতে হবে না যে কারখানার বর্জ্য দিয়ে কিভাবে গঙ্গাকে আমরা ধ্বংস করে দিচ্ছি, সে নিজেই বুঝতে পারবে এবং তার হৃদয় দিয়ে বুঝতে পারবে, তার ব্রেন দিয়ে নয়, কারণ তার মনে হবে যেন তারই শরীরের একটা অংশকে যেন নোংরা করা হচ্ছে, কলুষিত করা হচ্ছে। তাকে মাঝে মাঝে বেরিয়ে যেতে হবে, পরিব্রাজনে যেতে হবে, বিভিন্ন জায়গায় জায়গায় যেখানে এক এক রকমের প্রকৃতি এক এক রকম, সেখানে সেখানে যেতে হবে। তাই কোথাও মরুভূমি, কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, এবং তার সাথে সাথে তার নিজের সাধনা চলবে। এটা খুব দরকার, এটা বোঝা। প্রত্যেকটা যেগুলো আজকে যে ধর্ম মতগুলি অত্যন্ত কট্টর হয়ে উঠেছে এবং পৃথিবীর এই সভ্যতার পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে, তাদের ঐক্যবদ্ধতার পেছনে একটা বিরাট শক্তি কাজ করছে, সেটা হচ্ছে তারা প্রত্যেকেই অনেক কিছু প্র্যাকটিস করে, সেটা তাদের ভালো হোক মন্দ হোক, সেই প্র্যাকটিসের বিষয়গুলি অনুমোদন আমরা করি বা না করি, অনেক কিছু প্র্যাকটিস করে। সমস্যাটা হচ্ছে আমরা যারা বেশ গত 200 বছরের ঔপনিবেশিক এক ধরনের সাম্রাজ্যবাদে ভেসে গেছি, আমাদের ব্রেনটাও পুরোপুরি ধোলাই হয়ে গেছে। আমরা হিন্দু বলতে শুধু আমরা কত উদার দেখাতে এত ব্যস্ত থাকি, আমরা কিছু প্র্যাকটিস করি না। পূজা, আরাধনা, আশ্রম, মন্দির, সাধুসঙ্গ, সৎসঙ্গ, ধ্যান ধারণা, জপ, কিচ্ছু প্র্যাকটিস করি না। যা কিছু আমাদের এই থিওরি, আমরা নিজেকে বাদ দিয়ে সব সময় ভালো ভালো কথা ভাবি। দেশের কি করে ভালো করা যায়, সমাজে কি করে ভালো করা যায়, কি করে প্রকৃতিকে আরো ভালোবাসা যায়, কি করে প্রকৃতির পাঠ পড়ানো যায় সব ছেলে মেয়েদের। এই সবটাই যে যুক্ত নিজেকে দিয়ে শুরু করা, নিজেকে দিয়ে শুরু করলেই আপনি এগুলো জাগতে শুরু করে। প্রকৃতি, সমাজ, বন্ধুত্ব, সম্পর্ক, সমস্ত কিছু। তাই জন্যেই 12 বছর বয়স থেকে ছেলে মেয়েদের বৈদিক যুগে ব্রহ্মচর্য আশ্রমে পাঠানো হতো। ঠিক এই কারণে ওই রকম ধরনের থিওরি কাজ করতো না যে প্রকৃতি পাঠের জন্য চলো ঘাট ধরে ব্রহ্মচর্য আশ্রম। না, নিজেকে পাঠ করো আগে, আলাদা করে। আর প্রকৃতিকে নিয়ে আলাদা করে কিছু বলতেই হবে না, আপনি সে প্রকৃতির দিকে তাকাবে যেন নিজের মায়ের দিকে তাকাচ্ছে, আকাশের দিকে তাকাবে যেন নিজের পিতার দিকে তাকাচ্ছে। জল, আকাশ, মাটি তাকায় তখন আত্মীয়া। তখন আর তাকে আলাদা করে পাঠের বইয়ের লাইন্স দরকার নেই তার জন্য। তখন আর শুধু অনুসন্ধিৎসু মন, ওটা আপনিই তৈরি হয়ে যাবে। নিজের মধ্যে যত জাগবে তার শক্তি, তত প্রকৃতির সাথে তার কানেকশন একদম এক। আমরা তো সবাই প্রকৃতির সাথে আসলে এক। আর সেটাই তো একটু আগে দুর্গা নিয়ে কথা হচ্ছিল, এটাই তো অসুরের সাথে দুর্গার মেইন থিমটা। দুর্গা সে নিজেকে প্রকৃতির থেকে সুপিরিয়র ভাবে, সেভাবে আমি একটা কৃত্রিম একটা অহং দিয়ে আমি এই প্রকৃতিকে আমার দাসী বানাবো। এই ভাবনার জন্যই তো তার পতন হলো। তখন দেবী দুর্গা বললেন, তুমি প্রমাণ করে দেখো যে তুমি আমার প্রভু, দেখাও যে তুমি আমার প্রভু, তুমি আমার তেমনি শক্তিশালী। অতএব তাহলে পরেশ গড়াই, আপনার জিজ্ঞাসার প্রথম উত্তরটা হলো বা মীমাংসাটা হলো, আগে অন্তর্মুখী হই আমরা। আসুন, আমাদের ছেলে মেয়েকে নিয়ে আমরা পরে ভাববো, আগে আমরা অন্তর্মুখী হই, অন্তর প্রকৃতি জাগুক। একটা সময়ের পরে যখন ঋষি চেতনায় চলে যাবে কেউ, তখন তার মধ্যে এই দ্বৈততাটাও থাকবে না যে অন্তর প্রকৃতি আর বহির প্রকৃতি একই প্রকৃতি। অন্তর বহির মনে হচ্ছে অজ্ঞানতার দরুন, আমাদের মধ্যে দ্বৈততা আছে। তাই এই শরীরটা প্রকৃতির তৈরি,
কোনো ফ্যাক্টরি থেকে তৈরি হয়নি। এই চোখ, মুখ, কান সবকিছু প্রকৃতি তৈরি। তাই জন্য প্রকৃতিতে যা কিছু হচ্ছে আমার শরীরে এফেক্টেড হচ্ছে, এবং আমার শরীরে যা কিছু হচ্ছে প্রকৃতি তার দ্বারা এফেক্টেড হচ্ছে। আমার মনের মধ্যে যদি কোনো কুচিন্তা আসে, সারাক্ষণ সেই কুচিন্তা চলে, আমার চারপাশ প্রভাবিত হয়ে যাবে। আমার ঘরে যদি একটা গাছ থাকে, সেই গাছটা মলিন হয়ে যাবে আমি যদি সারাক্ষণ কুচিন্তা করি। উল্টোটা, আমি যদি সারাক্ষণ একটা ভালো পজিটিভ মঙ্গল, শান্তি, ঈশ্বর চিন্তার মধ্যে ডুবে থাকি, তাহলে গাছপালাগুলো উজ্জীবিত হয়ে থাকবে। হয় এগুলো খুব দেখেছি আমাদের গুরুদেবের আশ্রমে, আমরা খুব দেখেছি এটা। গুরু মহাশয় তো 1 বছর পরে ফিরে এলেন, বাইরে হয়তো ছিলেন বিদেশে, ততদিনগুলো গাছপালাগুলো, এগুলো আমাদের কাব্যিক কল্পনা নয়, আমরা দেখেছি গাছপালাগুলো যেন ক্লান্ত নুয়ে আছে। তিনি ফেরার পরে পরেই 2-1 দিনের মধ্যেই আবার সব চনপানে, সবুজ উজ্জ্বল। সুতরাং এইভাবে যখন আমরা প্রকৃতির সাথে কানেক্টেড বললেও ভুল বলা হবে, আমরা প্রকৃতির সাথে এক। কানেক্টেড মানে যেন দুটো আলাদা রয়েছে, দুটো আলাদা সুইচ রয়েছে, দুটো আলাদা সত্তা রয়েছে, কানেক্টেড হচ্ছে। যতক্ষণ আমরা আলাদা আলাদা ততক্ষণ এই কানেক্টেড শব্দটা আলাদা আলাদা মনে হচ্ছে, এই কানেক্টেড শব্দটা ততক্ষণ পর্যন্ত গ্রাহ্য। কিন্তু মূলত আমরা এক। অনেকটা ধরুন একটা বড় বুদবুদ ছোট বুদবুদ নিয়ে চিন্তা করছে, ছোট বুদবুদকে আমি কি করে একটু সমুদ্র পার দিতে পারি বলে যেরকম হয়। আগে আপনি যে বড় বুদবুদ, এই সমুদ্রই আপনি, এই বিচারটা তৈরি হোক আপনার মধ্যে সাধনার দ্বারা, তখন সেটা আপনিই সঞ্চারিত হবে ছোট বুদবুদটার মধ্যে। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এইবার উমেশ। হ্যাঁ মহারাজ, আমরা আসলে প্রকৃতি পাঠ বলতে যেটা আপনি বললেন আর কি, নিজের দিক দিয়ে শুরু না করে আমরা সবসময় সবকিছু পাঠ্যপুস্তকের মধ্যে এনে কিছু একটা বোঝার চেষ্টা করি। নিজের প্রকৃতিকে জানতে গেলেই বাইরের প্রকৃতিকে জানতে পারবো, এই অসাধারণ একটি কথা আপনি উচ্চারণ করলেন, এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হবে। তখন আমরা বুঝবো যে বিরাট প্রকৃতিরই আমরা অংশ। এই প্রকৃতির আলোচনায় মহারাজ অনেকটা আলোচনা করলেন আজকের বিষয়গুলো নিয়ে। তার সঙ্গে আমি অভিজিতের কাছে চলে যাব। পরেশ গড়াইয়ের পর অভিজিৎ। হ্যাঁ, এখানে এই অর্ঘ্য ব্যানার্জি একটা কথা লিখেছে, তা অর্ঘ্য আছে আশা করি। মহারাজ রবীন্দ্রনাথ ঠাকুরও তার সাধনা নিয়ে কিছু বলুন। যদিও মহারাজ এখন আমার জিজ্ঞাসার উত্তর দেন না, জানি না কি দোষ, তাও করলাম। অর্ঘ্য ব্যানার্জি ভুল বলছো, তোমার জিজ্ঞাসা আমি দেখছি তুমি নিশ্চয়ই লক্ষ্য করছো যে আমরা 6 মাস আগেকার, 5 মাস আগেকার সমস্ত জিজ্ঞাসা নিয়ে বসেছি। অর্থাৎ কত জিজ্ঞাসা আসে সবকিছু আমরা লিখে রাখি এবং লাইনে থাকে, তখন যখন যেটা সময় আসে সেটা করি। দুটো জিনিস দেখি, যদি দেখি রিপিট হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা সেই জিজ্ঞাসাগুলোকে বাদ দিয়ে দিই, কারণ আগে এগুলো আলোচনা হয়েছে। একই কথা বারবার বলছি বলে, একই জিজ্ঞাসা করছি বলে, সেটা নিয়েও কেউ কেউ আমাকে জানাচ্ছেন যে মহারাজ আরেকটু স্ক্রিনিং করুন, একটু ফিল্টার করুন, নাহলে বড্ড রিপিটেটিভ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এটা একটা কারণ। আর কোনো দোষ করনি, বা একটু অপেক্ষা করো, তোমার জিজ্ঞাসা সেগুলো লেখা আছে সব, যখন সময় হবে তখন তার উত্তর দেবো। আর 2 নম্বর কথা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান সাহিত্যিক, তিনি একজন ঋষিতুল্য সাহিত্যিক। তিনি খুব সাধনার জন্য পরিচিত নন, তিনি একটা বিশেষ কিছু সাধনা অনেক দিন ধরে করেছেন, তেমন কিছু নয়। আমরা এখানে সাধক মহাপুরুষদের নিয়ে কথা বলছি, যারা সাধনা করেছেন। যেমন ধরা যাক লোকনাথ ব্রহ্মচারী, এরা সাধনা করেছে, বা শ্রী অরবিন্দ স্পেসিফিক্যালি এর আধ্যাত্মিক সাধনা করেছে, বা গৌতম বুদ্ধ আধ্যাত্মিক সাধনা করেছেন, গুরু সঙ্গ করেছেন, স্বামী বিবেকানন্দ, বা আমরা, বা গুরু মহারাজ। সুতরাং আমরা মহাসাধক, মহাসাধিকা, এইটার উপর আমরা বেশি জোর দিই। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে একদিন আলোচনা অবশ্যই করা যাবে এবং তোমার জিজ্ঞাসাটা রেখে দেওয়া যাবে। কিন্তু তিনি খুব একটা সাধনা করে আমার ঈশ্বর প্রাপ্তি হবে এইরকম মন নিয়ে কখনো তিনি সাধনা করেননি। তিনি কিছু অবশ্যই সাধনা করব বলে নয়, তিনি কিছু জীবনচর্যার মধ্যে কিছু নিয়ম তিনি পালন করতেন, যেটা তিনি শিখেছিলেন তার পিতার কাছ থেকে এবং ব্রাহ্ম সমাজের ধ্যান ধারণা থেকে, এবং তার সেই শেখা এবং জানা এবং তার সেই দর্শনের মধ্যে মাঝে মাঝে কিছু কিছু কন্ট্রাডিকশন নিতে পারতেন না, যেগুলি আমি অন্যত্র আলোচনা করেছি।
যেমন তিনি স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণ মিশনের সাথে তার ঠিক মতের মিল হতো না। কেন হতো না? তিনি একদম শাক্ত ধর্ম পছন্দ করতেন না প্রথম দিকে, শেষ দিকে আস্তে আস্তে তার পরিবর্তন হয়েছিল। একদম শেষ দিকে তার লালন ফকিরের সাথে যোগাযোগের পর তার যে আসল সত্তাটা, প্রেমিক সত্তাটা, তার যে সাধক সত্তাটা, সেটা একদম বুড়ো বয়সে গিয়ে তার মধ্যে প্রকাশ হয়েছিল। তিনি বুঝেছিলেন যে এইটাই তার আসল জায়গা, ঠিক ব্রাহ্ম সমাজটা তার আসল জায়গা ছিল না, এ তিনি বুঝতে পেরেছিলেন পরে। অতএব তাকে ঠিক একজন আধ্যাত্মিক সাধক হিসেবে এখানে আমরা আলোচনা করব না। আমরা তো একজন বিরাট মহা মানুষ, ঋষিতুল্য মানুষ, অসাধারণ একজন স্রষ্টা, পৃথিবীর সর্বকালের একজন সেরা লেখক, কবি, গায়ক, সুরকার, গীতিকার এবং ভাবুক, দার্শনিক, সেই হিসেবে তাকে আমরা দেখব। হ্যাঁ, এবারে পরের যে জিজ্ঞাসা, আমরা উমেশ, অভিজিৎ বলো। অভিজিতের মনে হয় কানেকশনের মহারাজ গন্ডগোল হচ্ছে, আমি একটু জিজ্ঞাসাটা রাখছি। পম্পা রায় মজুমদার মহারাজের কাছে জানতে চেয়েছেন, প্রণাম মহারাজ, আপনার কথা বলা এত উন্নত যে মনের মধ্যে গেঁথে যায়, নিজেকে কতটা সমৃদ্ধ করলে এই পর্যায়ে পৌঁছানো যায়? হ্যাঁ, কথা দেখো, পম্পা রায় মজুমদার, ব্যাপারটা হচ্ছে যে একজন মানুষ হয়তো কথা বলতে পারে মানেই যে তিনি খুব একটা উন্নত, তা কিন্তু নাও হতে পারে। খুব ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। গুণ দিয়ে যেন স্বভাবকে গুলিয়ে না ফেলি। বুঝতে হবে যে হিটলার খুব ভালো কথা বলতে পারত। আমরা যে সমস্ত জার্মান ক্লিপসগুলো দেখি তাতে শুধু ইচ্ছে করেই সেখানে উনি ঘাই ঘাই করে চেঁচাচ্ছেন, দু হাত তুলে ছাটপাট করে দেখাচ্ছে, এগুলি দেখানো হয়, মনে হচ্ছে এটা কোনো বক্তৃতাই নয়। ইচ্ছে করে ওইসব ক্লিপগুলোকে কেটে কেটে দেখানো হয় তার ভয়ঙ্করতা দেখানোর জন্য। কিন্তু আসলে খুব ভালো বক্তৃতা দিতেন, তার সুন্দর ভাষা জ্ঞান ছিল, তার প্রচুর পড়াশোনা ছিল। তো সেই ভালো বক্তৃতা যখন দিচ্ছেন, ভালো কথা যখন বলছেন, সেই সব ক্লিপ থাকলেও কখনো দেখানো হয় না। কিন্তু তার মানে এই তথ্যটা তাহলে হারিয়ে যায় না যে তিনি একজন অত্যন্ত ভালো বক্তা ছিলেন। কিন্তু তার মানে কি তিনি খুব উন্নত মানুষ ছিলেন? সেটা প্রশ্ন সাপেক্ষ, তাই না? উইনস্টন চার্চিল দুর্দান্ত বক্তা ছিলেন। এখনো যদি তার কোনো পুরনো বক্তব্য কেউ শুনে মুগ্ধ হয়ে যাবে। বিশেষ করে তার কথার মধ্যে ব্যঙ্গ, টিপিক্যাল ব্রিটিশ আয়রনি, তার কথার মধ্যে শ্লেষ এবং শব্দ, মুখের মধ্যে অনর্গল দুর্দান্ত সব শব্দ চলে আসছে। কথা বলতে বলতে জোকস করতে পারা, ঠাট্টা করতে পারা, রসিকতা করতে পারা। সেই উইনস্টন চার্চিল কি খুব উন্নত মানুষ ছিলেন? যিনি আমাদের প্রায় 60 লক্ষ বাঙালির যে মন্বন্তরে মৃত্যু, তার জন্য দায়ী। অত মৃত্যু মানুষের, মানে অত মানুষের মৃত্যুর দায় তার দুই হাতে রয়েছে। তিনি খুব উন্নত মানুষ কি ছিলেন? প্রশ্ন উঠতে পারে। সুতরাং কথা বলতে পারা মানে, একজন খুব ভালো কথা বলতে পারছেন মানেই যে তিনি দারুণ উন্নত মানুষ, তেমন মনে করার খুব একটা কিন্তু কারণ নেই। আজকাল এই পৃথিবীতে কথা দিয়েই তো সবসময় ম্যাজিক করে যাচ্ছে সবাই, কথা দিয়েই তো ভুলিয়ে রাখছে। কথার জাদুতে যারা ভালো বলতে পারে, এগুলো একটু ট্রেনিংও নেওয়া যায়, পাবলিক স্পিকিং এর ট্রেনিংও হয়। কিভাবে স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করবে, আয়নার সামনে দাঁড়িয়ে কিভাবে প্র্যাকটিস করবে, কোন শব্দের উপরে জোর দেবে, কোথায় এমফাসিস দেবে, কোথায় গলার সুরটা কেমন করবে, ওঠা নামা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে সদ্গুরু সান্নিধ্য যখন হয় মানুষের জীবনে, এবং মানুষের জীবনে যদি আন্তরিক সদ্গুরু সান্নিধ্য হয়তো অনেকেরই হলো, কিন্তু সবাইরই যে খুব একটা ভেতরে ভেতরে উন্নতি হলো তেমন দেখা গেল না। কারণ তার নিজের চেষ্টা ত্রুটি থাকে। একটু যদি পুরুষকার না থাকে, একটু যদি আন্তরিকতা না থাকে, আমি যদি না চাই, আমার মধ্যে যদি জেদ বা সংকল্প যদি কাজ না করে যে আমি একদম সেই চরমে পৌঁছাবো, তাহলে তো তার সেই পথ কেটে 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 ওঠাটা হবে না। আর যদি ওঠাটা না হয়, তাহলে বিকাশটা কি করে হবে? 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো যে বিকাশ যখন হতে আরম্ভ করবে, তখন শুধু কথা দিয়েই কি বিকাশ হবে? আর কিছু কি নেই এই ভগবানের এই সৃষ্টিতে? যে যেমন, যার যেমন সম্ভাবনা,
তার তেমনভাবেই বিকাশ হবে। আর সে বিকাশ কি সবাই দেখতে পাবে তারও কোনো মানে নেই। তিনি হয়তো গুহায় বসে আছেন, তিনি হয়তো আগুন জ্বালিয়ে চুপচাপ তাকিয়ে আছেন সে আগুনের দিকে, তার মানে কি তিনি সময় নষ্ট করছেন? তার মানে এত উন্নত হয়েও তিনি কি আমাদের জন্য কিছু একটা করতে পারতেন, অথচ করছেন না? এইরকম ধরনের মন কি আমাদের কাজ করবে? একেবারেই নয়। কারণ তার ওই আগুনের দিকে তাকিয়ে বসে থাকাটাই কাজ। একটু আগে যেটা বলছিলাম, ওইভাবেই তিনি এই প্রকৃতির চারপাশকে আস্তে আস্তে শক্তিশালী করে যাচ্ছে। কে বলতে পারে যে এরকম হিমালয়ের বিভিন্ন কোণে কোণে বিভিন্ন যোগীরা বা জ্ঞানগঞ্জের যোগীদের সংকল্প এবং ধ্যানের ফসলেই আজকে আমরা এই কথাগুলো বলছি না, আজকে আলোচনাগুলো হচ্ছি না। শুধু আমরা কেন, পৃথিবীর বহু জায়গাতে বহু মানুষ এই বিষয়ে এখন কথা বলছে, চেতনার ব্যাপারে, চৈতন্যের ব্যাপারে, মনুষ্যত্বের ব্যাপারে, চরিত্র বিকাশের ব্যাপারে, আধ্যাত্মিক জাগরণের ব্যাপারে কথা হচ্ছে। চারদিকে এত কথা হচ্ছে, কি করে হচ্ছে? কোনো সরকার তো ব্যাপারে সাহায্য করে না, কোনো শিক্ষা ব্যবস্থা তো এটাকে প্রশ্রয় দেয় না, কোনো ইকোনমিক্স তো এই কথা বলে না, কোনো বিজ্ঞাপন তো এটাকে প্রশ্রয় দেয় না। তাহলে কি করে হচ্ছে? দিকে 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 এত আধ্যাত্মিকতা, এত যোগ, এত ধ্যান, এত আলোচনা, এত সৎসঙ্গর এত ব্যাপক সারা পড়তে আরম্ভ করছে কি করে? অনেক ঋষি, অনেক মহাপুরুষ, অনেক মুনি, আগে আগে থেকে অনেক অনেক গুরুদের সংকল্প, তাদের সাধনা, তাদের নীরব নিভৃত সাধনা, তাদের কথা হয়তো আমরা অনেকে জানিই না, তাদের নামই শুনিনি। অতএব কখনোই মনে করবেন না যে এই যে কথা শুনছেন আর আপনি খুব মুগ্ধ হচ্ছেন, ভালো লাগছে, এইগুলোই উন্নতির লক্ষণ, আর এইগুলোই আপনার একদিন হবে বা হলে তবেই আপনি মনে করবেন আপনার উন্নতি হচ্ছে। না, সেটা মনে করার কোনো কারণ নেই। যে কাজটা এই শরীর দিয়ে হচ্ছে এটা গুরু নির্দেশিত কাজ। নির্দেশ না হলে অন্য কোনো কাজ হতো বা হতো না, অন্য কেউ করতো। সুতরাং আমাদের যেটা ভূমিকা বা আপনার যেটা ভূমিকা, সেটা যে কখনো কারোর সাথে কারোর তুলনা করা যাবে না। বিবেকানন্দ হয়তো, শুধু আমরা মনে রাখি যে বিবেকানন্দ সারা পৃথিবীতে বিরাট কাজ করেছিলেন, অবশ্যই করেছিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু বাকি গুরু ভাইরা কি বসে সময় নষ্ট করেছেন নাকি? তারাও অনেক কাজ করেছে। একজনকে দিয়ে তো হয় না। মা শারদাকে দিয়ে অনেক কাজ হয়েছে, স্বামী ব্রহ্মানন্দকে দিয়ে অনেক কাজ হয়েছে, স্বামী অখণ্ডানন্দকে দিয়ে অনেক কাজ হয়েছে, প্রচুর অনেকে কাজ করেছে, দেশে বিদেশে নানাভাবে। যিনি বাগানের কাজ করেছেন তাকে দিয়েও কাজ হয়েছে, যিনি রান্নাঘরে রান্নার কাজ করেছেন তাকে দিয়েও কাজ হয়েছে। সাধারণ রাঁধুনির সাথে তার মধ্যে পার্থক্য কি? সাধারণ রাঁধুনির কোনো স্বার্থ থাকে, আর এই রাঁধুনির কোনো স্বার্থ নেই। ঈশ্বরকে নিবেদন করে, গুরু চিন্তা করে তিনি কাজ করছেন। প্রত্যেকের মধ্যে একটা বিকাশ হবে। গোলাপ গোলাপের মতনই ফুটে উঠবে, পদ্ম পদ্মের মতনই ফুটে উঠবে যখন ভালো মালি আসবে, ঠিক ঠিক পরিচর্যা হবে, জলবায়ু ঠিক ঠিক পাবে, তখন আপনিই ফুটে উঠতে আরম্ভ করবে। জুঁই জুঁইয়ের মতো ফুটে উঠবে, বেল বেলের মতো ফুটে উঠবে। আর যেটা যেখানে লাগে তখন সেটাকে কাজে লাগানো হবে। সবাইকে নিয়ে এসে একই দেবতার পায়ে দেওয়া হবে না। কোনোটা হয়তো মা কালীর পায়ে লাগে, জবা, কোনোটা হয়তো শিবের পায়ে লাগে, বেল, কোনোটা হয়তো কোনো এক রমণীর মাথায় চুলের অলংকার হয়। যার যেমন ভাবে কাজে লাগে সে নিজের মতন করে শুধু ফুটে উঠবে। সে কখনো ভাববে না আমি কেন এই গোলাপটার মতন লাল হলাম না, আমি কেন পদ্মের মতন ভোরবেলা ফুটলাম না সূর্যের রশ্মিতে, এটা কখনো সে ভাববে না। সে তার মতন করে ফুটে উঠবে। ফুটে ওঠাটা হচ্ছে আসল কাজ। এটা আপনার মহানতা বা আপনার এটা একটা বড় হৃদয় বা আপনার মধ্যে তৃষ্ণা আছে, যার জন্য আপনার এই কথাগুলো শুনতে ভালো লাগে। কিন্তু অনেকেই আছে যাদের এই কথাগুলো শুনতে ভালো লাগে না, কারণ তারা অন্য মতের মানুষ, তাদের অন্য ধরনের কথা শুনতে ভালো লাগে। হয়তো জড়বাদের কথা শুনতে বেশি ভালো লাগে, নাস্তিকতার কথা শুনতে বেশি ভালো লাগে। আমি যদি জ্ঞানগঞ্জ নিয়ে একটা অনুষ্ঠান করি, আজ এখানে 500 জন উপস্থিত থাকবে,
কারণ সেখানে অনেক ম্যাজিক আছে, মানুষ শুনতে বেশি ভালোবাসে। আমি যে নেতাজি সুভাষচন্দ্র বসু 45 পর কি হলো এইটা নিয়ে যদি প্রোগ্রাম করি, তাহলে 1000 জন সামনে আসবে শুনতে, কারণ ওই সব বেশি ইন্টারেস্ট। আধ্যাত্মিকতা, চরিত্র, ধৈর্য, সাধনা, জ্ঞান, প্রেম, এগুলো বাবার দায়িত্ব, এটা নিজে নিজে অনেক কিছু করতে হবে। কিন্তু কিন্তু ইন্টারেস্টিং গল্প শুনবো আর ম্যাজিক হবে, হিরো আসবে, এটা অনেক বেশি মানে চটজলদি একটা আনন্দ পাওয়া যায়, বিনোদন আছে। ভালো লাগাটাও যে ভালো লাগছে সেটাও নির্ভর করছে আমি খুব ভালো বলছি বলে নয়, কার কেমন তৃষ্ণা, কার কেমন চাহিদা, সেই অনুযায়ী। অতএব আরেকবার যেটা জোর দিচ্ছি, গুণের উপরে দেখবেন না। শ্রীরামচন্দ্র খুব ভালো কথা বলতেন কিন্তু আমরা জানি না তার কি কি গুণ ছিল, অনেকেই জানে না। শ্রীকৃষ্ণের গুণ নিয়ে অনেক কথা হয়, শ্রীরামচন্দ্রের কি কি গুণ ছিল আমরা অনেকেই জানি না। আরো ডিপে ঢুকতে হবে তখন, কেন তাকে ভগবান বলা হয়। সুতরাং নানাভাবে বিকাশ প্রকাশ যখন পূর্ণ হতে আরম্ভ করে বা পূর্ণতার দিকে যখন আমরা যাই, নানাভাবে সেই পূর্ণতা নিজেকে ব্যক্ত করতে পারে। সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটিটা যে সম্ভাবনা নিয়ে এসেছে, যে শক্তি নিয়ে এসেছে, সেই অনুযায়ী তার বিকাশটা হবে। সকলের একরকম বিকাশ হবে না। 10 জনের যদি 10 জন ধরা যাক খুব আন্তরিকতার সাথে জ্ঞান নিয়ে এগিয়ে যাচ্ছে, জ্ঞানের পথে এগিয়ে যাচ্ছে, 10 জনই খুব ভালো বক্তা হবেন, মোটেও না। 10 জন 10 দিকে উজ্জ্বল হয়ে উঠবেন। আর 10 জনেই যে খুব পরিচিত হবেন সবার কাছে, তাও নয়। অনেকেই হয়তো প্রচ্ছন্ন থাকবেন, সেই প্রচ্ছন্ন থাকাটাই তার কাজ। তাহলে আজকে এই অবধি থাক, এবং যাদের জিজ্ঞাসাগুলো বাকি রয়ে গেল আজকে যাদের নামটা লেখা ছিল, আরো 4 জনের জিজ্ঞাসা লেখা ছিল, তাদের দিয়ে আগামীতে শুরু করা হবে, এটা জানিয়ে দিও উমেশ এবং অভিজিৎ। তোমাদের ধন্যবাদ। হ্যাঁ মহারাজ, পম্পা রায় মজুমদারের মতোই আমাদের তৃষ্ণা, এবং সেই তৃষ্ণা নিবারিত হচ্ছে সবার। সেই সঙ্গে আপনি যে জিনিসটা আমাদের ধরিয়ে দিলেন, শুধু গুণেই মুগ্ধ হয়ে থাকলে হবে না, স্বভাবকে জানতে হবে এবং ফুটে ওঠাটাই বড় কথা। এবং শুধু কথা দিয়েই বিকাশ হবে বা কথা দিয়েই কাজ হবে তা নয়, ঈশ্বরের কাজ নানাভাবেই হচ্ছে, এবং সেইটা হয়তো অনেকেই প্রকাশ্যে আসছেন না, অন্তরালেই থেকে যাচ্ছেন, সবটাই তার কাজ। আজকে আমাদের মধ্যে সঞ্চালক হিসেবে এসেছিল অভিজিৎ, একটুখানি ওর অডিওতে এবং কানেকশনে গন্ডগোল হয়েছিল, কিন্তু খুব সুন্দর অভিজিৎ। মহারাজকে প্রণাম জানাবো। সেই সঙ্গে মহারাজ আমাদের জানিয়ে দিলেন যে 4 জনের আজকে জিজ্ঞাসা নেওয়া যায়নি, তারা হলেন কৃতিকণা সরকার, জহিদুল ইসলাম, দিলীপ কুমার দত্ত এবং রঞ্জন চক্রবর্তী। আগামী যে 53তম পর্ব, সেখানে আপনাদের জিজ্ঞাসাই প্রথমে থাকবে। মহারাজ একটু আগে বলছিলেনও যে 6 মাস 7 মাস আগেরও জিজ্ঞাসা আমরা নিচ্ছি, সবার জিজ্ঞাসা নেওয়া হয়, আপনারা একটু ধৈর্য ধরবেন, সেইভাবেই সাজানো হয় একটা অনুষ্ঠানকে। মহারাজকে আবার প্রণাম জানিয়ে, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ইতি ঘোষণা করছি।